এনিওয়ে শুভ সকাল সবাইকে। আমি আমাদের আজকের এই আমি নাম দিয়েছি মেধাবী আড্ডা। আমাদের এই মেধাবী আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আমরা আমাদের এই মেধাবী আড্ডায় আমাদেরই একজন অনুজ, তার সম্পর্কে তোমরা হয়তো এর আগে শুনে থাকবে। সে ফুল স্কলারশিপ সহ পিএইচডি সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস বোস্টনে, এবং তার পিএইচডি বিষয় হচ্ছে মেডিসিন অ্যান্ড সিনথেটিক অর্গানিক কেমিস্ট্রি। আমরা অনেকে জানি দেশের অনেক মেধাবী শিক্ষার্থী অনেক দিন ধরেই বিদেশে পিএইচডি করছে। এশিয়া, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার অনেক নামি দামি বিশ্ববিদ্যালয়ে তারা পোস্টডক পিএইচডি করে গবেষণা করে আমাদের জন্য অনেক সুনাম কুড়িয়ে এনেছে। এবং তাদের এই মহৎ কাজ অথবা এই বিশাল বিশাল কাজগুলো নিয়ে আমরা অনেক গর্ব বোধ করি। তারা বিদেশে থেকেও দেশের জন্য কাজ করছে, অনেকে আবার সেখানে গিয়ে সেখান থেকে জ্ঞান অর্জন করে স্কিলড হয়ে এক্সপার্টাইজ ডেভেলপ করে দেশে ফিরে আসছে, আবার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখছে। তো যারা এভাবে যাচ্ছে তাদের কিন্তু একটা সিস্টেমেটিক ওয়ে আছে, যে তাদেরকে ফ্যামিলি সাপোর্টের দরকার হয়, তাদেরকে মোটিভেশন দিতে হয়, তারা একাডেমিক সাপোর্ট পেয়ে থাকে, অথবা তাদের আনুষঙ্গিক যত ধরনের প্রিপারেশন তাদের প্রয়োজন সবগুলোই আস্তে আস্তে তারা পেয়ে যায়। অনেকে কনসালটেন্সি ফার্মে যায়, অনেকে কোচিং করে, অনেকে জিআরই করে, টোফেল করে, হাজার হাজার বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করে, অনেক টাকা পয়সা খরচ করে, তারপর কোনো না কোথাও হয়ে যায়। ভালো প্রপোজাল সাবমিট করে, প্রফেসর এগ্রি করে, তাদের সাথেও হয়ে যায়। এভাবে বিভিন্নভাবে আমাদের অনেক মেধাবী মুখ দেশের বাইরে কিন্তু আমাদের মুখ উজ্জ্বল করছে, তাদের মেধার স্বাক্ষর রাখছে। কিন্তু আজকে যাকে নিয়ে আমি তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি সে হচ্ছে আশুতোষ নাথ। সে কিন্তু ৮-১০ জন অথবা আমি যাদের কথা এতক্ষণ বললাম যেভাবে তারা বিদেশে যাচ্ছে তাদের মতো কেউ নয়। সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশ থেকে সম্পূর্ণ ভিন্ন নিয়মে শুধুমাত্র একটা পরিশ্রম, স্বপ্ন এবং সাহস, এই তিনটা জিনিসকে একীভূত করে আমাদের এই চট্টগ্রামের ছেলে এবং খাগড়াছড়ির মানিকছড়ির প্রত্যন্ত অঞ্চলের একটা সন্তান, যার বাবা ধান ভাঙ্গা মেশিনের উপার্জন দিয়ে সংসার চালায়, যার ফ্যামিলির অন্য আরো যে 4 ভাই বোন আছে তাদের কেউ মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেনি, সেই পরিবেশ থেকে, সেই পরিবার থেকে আশুতোষ নামের আমাদের এই গর্ব, আমাদের অহংকার, এসএসসি এইচএসসি দুটোই পাস করেছে কিন্তু গ্রাম থেকে। এবং এসএসসি পাস করার পরে আমরা যখন বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়াদৌড়ি করেছি ভালো কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, তখন সে কম্পিউটারে টাইপ শিখেছে তার জীবন সংগ্রামে টিকে থাকার জন্য। আবার কলেজে ভর্তি হওয়ার সময় বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হওয়ার সাহস পায় নাই, তার আনুষঙ্গিক সুযোগ সুবিধা সেরকম ছিল না। স্বপ্নটা এবং সাহসটা ততদিন এত বড় হয় নাই যত বড় সে এখন হয়েছে। তো কলেজে ভর্তি হওয়ার সময়ও সে আবার কম্পিউটারের দোকানে চাকরি করেছে, টাইপ করেছে, কম্পোজ করেছে, সেই টাকা দিয়ে নিজের লেখাপড়া করেছে, ফ্যামিলিকে সাপোর্ট দিয়েছে। অনার্স পাস করার অবস্থায় তার আরো অবমাননা শুরু হয়, যে মুহূর্তে তাকে একটা চাকরি খোঁজ করতে হয়েছে। তখন সে ঢাকায় একটা চাকরি নিয়েছে, সে চাকরি করে এখান থেকে আবার অনার্স কমপ্লিট করেছে, হাইকোর্টের একটা সহকারী হিসাবে চাকরি করেছে। চাকরিরত অবস্থায় সে আবার বুয়েটে মাস্টার্স করেছে, গবেষণা করেছে, পেপার পাবলিকেশন করেছে। বর্তমানে সে পৃথিবীর সবচেয়ে নামি দামি যে এডুকেশন হ্যাভেন তার একটিতে নিজের অবস্থান নিশ্চিত করেছে। এবং আগস্ট মাসের মাঝামাঝিতে সে আমাদেরকে রেখে যাবে, তবে সে প্রত্যাশা করছে সে আবার ফিরে আসবে। আমরা আশুতোষের সফলতা কামনা করছি প্রত্যেকটি পদক্ষেপে।
সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি এবং আমাদের মাঝে আশুতোষকে আবার ফিরে পেতে চাই, এই আশাবাদও ব্যক্ত করছি। তো আমি যা বলেছি খুব সংক্ষেপে, এটা আসলে শেষ নয় এবং এটা কোনো অংশও নয়, আমি বলবো এটা অংশের অংশ বিশেষ। আমরা আশুতোষের কাছে শুনবো জীবনের এই গল্প সে কিভাবে বিনির্মাণ করেছে। আমি তোমাদেরকে অনেক সময় বলি, আমার স্টুডেন্ট এখানে যারা আছো সবাইকে বলি যে গল্প তৈরির আগে গল্প বলার মানে দুঃসাহস অথবা অপচেষ্টা অনেকে করছে। আমি অনেক স্টুডেন্টদেরকে দেখি, সে পরে অনার্সে, সে পরে ইন্টারমিডিয়েটে, সে আবার মোটিভেশন দেয় বা গল্প শোনায়। আমি সবসময় বলি যে গল্প শোনানোর জন্য আগে নিজের জীবনে গল্প তৈরি করতে হয় এবং সেই গল্পটা মানুষ বলবে, মানুষ তোমার থেকে শুনতে চাইবে। তো আশুতোষ গল্প তৈরি করেছে, তবে তার গল্পের শেষ এখনো হয়নি। তার গল্প অনেক ব্যাপক, অনেক বিশাল এবং গল্প কিন্তু বিনির্মাণের পথে সে আছে। যতটুকু গল্প তার তৈরি হয়েছে, তার যে বেসিক বেস যেটা সে তৈরি করেছে, আমি সে গল্পটা তার কাছ থেকে শুনবো আস্তে আস্তে। সাথে সাথে আমাদের স্টুডেন্ট যারা আছো তোমরা চ্যাট বক্সেও কোয়েশ্চেন করতে পারো, অথবা আমি তার সাথে কথোপকথনের কোনো ফাঁকে তোমাদেরকে আহ্বান জানাবো কোয়েশ্চেন করার জন্য, তোমরা হ্যান্ড রেজ করে কোয়েশ্চেন করতে পারো। আমি একটু 1 মিনিট বলবো কেন আমি আশুতোষকে এখানে নিয়ে আসলাম। তোমরা যারা ওশানোগ্রাফিতে লেখাপড়া করো তোমরা ভালো করেই জানো যে তোমরা কিন্তু ঠিক আশুতোষের মতো না হলেও আশুতোষের কাছাকাছি। আমার বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করে আমি জানি তার মোর দ্যান 80% স্টুডেন্টস আর হেলিং ফ্রম দ্য ভিলেজ উইথ ভেরি লেস অপরচুনিটিস, সাপোর্ট। সো আবার বিশ্ববিদ্যালয়ে আসার পরে তোমরা একটা হতাশায় ভোগো যে তোমরা কি করবা, আসলে কি ভবিষ্যৎ তোমাদের। তারপরে একটা পর্যায়ে তোমাদের গণ্ডিতে এত ছোট হয়ে যায় যে ব্যাংকে একটা জব অথবা বিসিএস এর মধ্যেই তোমরা সীমাবদ্ধ হয়ে যাও। তারপরে সেখান থেকে 2-4 জন হয়তো সফল হও আর বাকিরা আরো ফ্রাস্ট্রেশনে ভুগে ভুগে একটা পর্যায়ে যেটা চিন্তা করো নাই সেখানে যাও, অথবা কোনোভাবে লাইফ ডিল করার চেষ্টা করো, এরকম একটা অবস্থায় তোমরা চলে আসো। এখনোই তোমাদের মধ্যে হচ্ছে। কিন্তু আশুতোষকে দিয়ে আমি তোমাদেরকে দেখাতে চাই যে জীবনের গল্প তৈরি করতে চাইলে, জীবনে করতে চাইলে তুমি কোন অবস্থানে আছো সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে তোমার মনটা কোন অবস্থানে আছে, বিষয় হচ্ছে কতটুকু সাহস তোমার আছে, বিষয় হচ্ছে কতটুকু সংগ্রাম তুমি করতে পারছো। এটাই তোমাকে নিয়ে যাবে আসলে তোমার লক্ষ্যে। তো প্রথমে আমি আশুতোষ থেকে জানতে চাইবো যে একেবারে বাল্য জীবন, মানে যখন এই গল্প তৈরি করার গল্প তোমার মনে তৈরি হয় নাই, তখনকার জীবন নিয়ে যদি একটু বলতা। ধন্যবাদ স্যার, আমাকে এত সুন্দর করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আসলে আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ স্যার, আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি না সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে কিছু একটা কথা বলতে। তো আসলে আমি সেদিনে আসলে আমি নিজেকে আসলে কি বলবো, আমার সাথে যারা বন্ধু বান্ধব বা আমার পরিবার সবাইকে আমি এই ব্যাপারটা শেয়ার করছি যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি একটা বিভাগে আমি দু একটা কথা বলবো। মানে এই জিনিসটা ভেবে আসলে আমার একটা ইমোশন কাজ করছে। তো আমাকে এত সুন্দর করে পরিচয় করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। স্যারকে অনেক, আপনার প্রতি অনেক ধন্যবাদ। তো আমার স্যার বেসিক্যালি আমার একটু ট্রানজিশন অবস্থায় ছিলাম আর কি ছোটবেলা থেকে, যার কারণে আমার স্টেবিলিটি একটু কম ছিল। জন্মস্থান থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত একটু ট্রানজিশন পজিশনে ছিল। আমার জন্ম হয়েছিল চট্টগ্রাম জেলার হাপানিয়া গ্রামে, এটা ফটিকছড়ি থানার অন্তর্গত। আর এরপরে আমি আবার চলে আসি হচ্ছে চৌধুরীহাটে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে একটা এলাকায়। সেখানে বেশি দিন স্টেবল ছিল না, আমি ক্লাস 1 পর্যন্ত ওখানে পড়াশোনা করি। আবার ক্লাস 2 তে চলে আসি আমি এটা মানিকছড়ি জেলার মানিকছড়ি থানার একটা স্কুলে, প্রাইমারি স্কুলে। স্কুলটা তখনও হচ্ছে ছিল না, আমি
এক সালের কথা, 1 সাল বা 2 সালের কথা বলতেছি। 2002 সালে আমার সে প্রাইমারি স্কুলটা তখন কিন্তু পাকা ছিল না। তখন ছিল আমাদের যে চট্টগ্রামের যে বাঁশের বেড়া অথবা গাছের যে অন্যরকম একটা রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় ছিল। তো রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় থেকে আমি পরবর্তীতে আর কি যে প্রাইমারি স্কুল পাশ করে আমি একটা সরকারি হাই স্কুলে ভর্তি হই। তখন তো ভর্তি পরীক্ষা ছিল। বেসিক্যালি আসলে আমাদের পরিবার বা আমার আমার বাবা মা ওরা হচ্ছে আসলে কত দরিদ্র বলা যায়, দরিদ্র চেয়ে আরো বেশি যেটা হয় সেটা, যেমন আমার মারা হচ্ছে এক কাপড়ে দিন কাটাতো, মানুষের বাড়িতে কাজ করতো। অনেক কথা আমি এগুলো আসলে বলতে চাই না, কারণ প্রত্যেক পরিবারে কষ্ট কিছু না কিছু কষ্ট। আর যে সময়টা আমাদেরকে আমরা জন্মগ্রহণ করছি 1992, তখন তো পাশে সামাজিক বা অর্থনৈতিক অবস্থা কারো ওরকম ছিল না ভালো। তো সেই অবস্থা থেকে আসলে আমরা ওরকম কিছু পাই নাই, তবে যতটুকু পেয়েছি ততটুকুই আঁকড়ে ধরে রেখেছি পরিবারকে, পরিবারের সাথে থেকেছি। সবসময় একটা কথা চিন্তা করেছি যে আসলে পড়াশোনা ছাড়া কিছুই না, পড়াশোনা করতে হবে। কারণ হচ্ছে আমার পরিবারের সবাই আসলে তেমন পড়াশোনা করে নাই। আমার আমার ইমিডিয়েট যে বড় বোন সে 8ম শ্রেণীতে পর্যন্ত পড়েছে। এরপর এর বড় বোন ক্লাস 6 পর্যন্ত পড়েছে। এরপর আমার দাদা বা আমার বোনরা তেমন পড়ালেখা করতে পারেনি, ক্লাস 2 পর্যন্ত পড়াশোনা করেছে। তো সেক্ষেত্রে বলা যায় যে আমি অনেক লাকি, পরিবারের সদস্যরা আমাকে অনেক সবসময় যে ইন্সপিরেশন দিয়েছে আসলে পড়াশোনা করো, পড়াশোনা ওনারা যতদিন আছে যে তারা আমাকে পড়াশোনা সাপোর্টটা দিয়েছে। শুরুর গল্পটা যদি আরেকটু ডিপলি বলতে যাই, সেটা হচ্ছে আমি আসলে ছোটবেলা থেকেই আমার প্ল্যান ছিল, আমার একটা পরিকল্পনা ছিল আসলে ডাক্তার হওয়া বা ওরকম কিছু ট্রিটমেন্ট বা ওরকম কিছু করা। বড় হয়ে আসলে সেটা করা হয় নাই, কারণ পরিবেশের সাথে না আমি সময়ের সাথে আমাদের স্বপ্নগুলো পরিবর্তন করতে হয়। এখন আমি স্বপ্ন দেখি যদি আমি অ্যাজ একটা নোবেল বিজয়ী হব বা আমি যদি একটা সায়েন্টিস্ট হব, যদি আমি যদি এখন চিন্তা করি আমি পিএইচডি কমপ্লিট করে আমি নাসায় কাজ করব, আমি মার্স নিয়ে গবেষণা করব, যদি আমার এখন সেই স্বপ্ন সেই চিন্তা ভাবনা আছে, সেই স্বপ্ন কতটা বাস্তবায়ন হবে সেটা আসলে সময় বলে দিবে। মানে থেমে থাকা যাবে না, আমি সবসময় যেটা ভাবি সে থেমে থাকা যাবে না, সময়ের সাথে আমাদের ট্র্যাক গুলা চেঞ্জ করতে হবে, বাট আমাদের টার্গেট রাখতে হবে যে আসলে ভালো কিছু করা। তো যেটা পরিকল্পনা করবো সেটা হয়তো হতে হবে না, কিন্তু তার কাছাকাছি যাওয়া বা তার চেয়ে ভালো কিছু হওয়ার যে আমার আহ ইচ্ছেটা, সেই ইচ্ছেটা থাকলে আসলে করা যাবে। সেই জিনিসটা আমার ছোটবেলা থেকে ছিল, বা আমি প্রত্যেকটা সময় আসলে একটা না একটা রাস্তা খুঁজে বের করতাম যে এটা না হলে এটা, এটা না হলে এটা। আর এখানে যেটা স্যার আমাকে যেটা আপনাদের কাছে যে জিনিসটা আমাকে পরিচিত হলো দরিদ্রতা বা দারিদ্রতা, আসলে দারিদ্রতা আহ আমাকে অনেক জায়গায় কোশ্চেন করা হয় যে দারিদ্রতাকে তুমি বাধা হিসেবে দেখো কিনা নাকি আসলে উৎসাহ হিসেবে দেখো। তো দারিদ্রতা আসলে দুইটা, যার যার ব্যক্তিগতভাবে দেখা যায়, সেটা হচ্ছে কেউ চাইলে বাধা হিসেবে দেখতে পারে, কেউ চাইলে আসলে সেটা উৎসাহ হিসেবে দেখতে পারে। আহ আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষা দেওয়ার আগে ঠিক 2007 সালে আমি যখন আমার এসএসসি পরীক্ষা দেওয়ার ঠিক 1 মাস to 2 মাস আগে আমাদের মানিকছড়ি থানায় কিছু কম্পিউটার, তখন আমাদের এলাকায় কম্পিউটার ছিল না, দুই এক জায়গায় একটা জায়গায় কম্পিউটার ছিল। তো সেইখানেই আমি একদিন মানে একটা দোকানে রাস্তা দিয়ে যখন স্কুলে যেতাম তখন একটা দোকানে আমি একটা উকি দিয়ে কম্পিউটার কিভাবে চালায়, মানে কম্পিউটার জিনিসটা কি, দেখতেই বা কেমন, কি চালায় এখানে, আমি সেই জিনিসটা বুঝতাম না। কারণ আমাদের এলাকায় তখন কম্পিউটার দুইটা দোকানে ছিল। তারা তখন হচ্ছে যে দুইটা ছেলে কম্পিউটার আনছিল তারা তখন গেম খেলতো বিভিন্ন, তখন গেম গুলো ছিল মারামারি এবং গাড়ির কিছু রেসিং গেম ছিল, এখন তো অনেক game। তো বা তারা টাইপিং এর কাজ করছে কিছু কিছু, যেহেতু স্কুল কলেজের পাশে ছিল দোকানগুলো। তো আমি একদিন স্কুলে আসলে যাওয়ার সময় টিফিন, আমার যতটুকু মনে আছে টিফিন, যে টিফিন টাইম থাকে ওই টাইমে দুপুরবেলা আমি একটু উকি দিয়েছিলাম যে আসলে এখানে কি হয় কম্পিউটার। কিন্তু বা আমাকে দোকানের যে মালিক সে বললো যে আমাকে বের বের করে দিতে চেয়েছে, তোমার এখানে কাজ তো, তুমি বের হয়ে যাও। এই জিনিসগুলো মানে এই জিনিসটা আমার খুব মাইন্ডে লেগেছে যে আসলে
একটা মানুষকে কিভাবে এরকম করে আর কি, যে আসলে না মানে জানার তো আসলে ইচ্ছা থাকে, কিন্তু এই যে এই জিনিসটা তো আমি পরে নিজের মধ্যে একটা কাউকে বলি নাই যে আজকে আমি এই কথাটা এখানে বলতেছি, অন্য কোনো জায়গায় আমি এই কথাটা বলি নাই। নিজের মধ্যে নিজে একটা আসলে জিদ করেছিলাম যে আসলে কম্পিউটারে কি আছে, আমি একদিন প্রত্যেকটা জিনিস আমি দেখবো বা এটা আমার শিখবো। তো আমি এসএসসি পরীক্ষা দিয়ে আমি আমার রেজাল্ট তেমন ছিল না, যে 4.19। তখন আমাদের এখানে মানিকছড়িতে সেনাবাহিনী এলাকা, তো এটা তো সেনাবাহিনীর ওই আমাদের ওই বছর 2008 সালে আমাদের স্কুল থেকে 4 জন আমরা 4.1 পেয়েছি। তখন হচ্ছে এই আমাদের এখানে একটা সিন্ধুকছড়ি জোন আছে, সিন্ধুকছড়ি সেনাবাহিনী, ওখানে আমার ঠিক 5 জনকে একজন জিপিএ পেয়েছিল আমাদের স্কুল থেকে। 5 জন কিছু অর্থনৈতিক সহায়তা করে মানে ভালো রেজাল্ট করার জন্য। তখন 4 এলো দিত, আমি 4.1 পেয়েছিলাম, সেই হিসেবে আমি 5,000 টাকা পেয়েছি। বাকি যে যিনি জিপিএ পেয়েছে উনি 10,000 টাকা। আমি ঠিক এই টাকাগুলো দিয়ে আমি ওই কম্পিউটার একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হই। সেখান থেকে আসলে কম্পিউটার আমার যাত্রা শুরু। ওখানেই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই জিনিসগুলো এখানে শিখি। এরপরে এই জিনিসটা আসলে আমার মনোমতো হচ্ছে না যে আমি শুধু এগুলো শিখলে হবে না, আমাকে আরো ভালো কিছু শিখতে হবে। এরপরে তো পড়াশোনার পাশাপাশি আমি জিনিসটা কন্টিনিউ করি, আমি গুগল থেকে শিখি, ইউটিউব থেকে শিখছি। এরপর আমি চট্টগ্রামে এসে ওয়েব ডেভেলপারের কাজ শিখি, HTML, CSS, C++, তারপর এরপর PHP শিখি, ওয়ার্ডপ্রেস শিখি। এভাবে আমি আসলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ গুলো শেখার চেষ্টা করি এবং কম্পিউটার বইগুলো আমি নিজে থেকে পড়ার চেষ্টা করি। এবং আসলে আমার মূলত আমার কলেজে বা আমার ইউনিভার্সিটি বা আমার আশেপাশে আমার পরিচিত হয় আসলে কম্পিউটার জানার মাধ্যমে। কেমিস্ট্রি জানার মাধ্যমে আসলে পরিচিত হয় না, হয় নাই কেন হয় না, আসলে কেমিস্ট্রি তা আমাদের আশেপাশে তেমন কাজেও লাগে না। আমি যদি কেউ আমাকে পরিচয় করে নেয় এই ছেলেটা কেমিস্ট্রি ভালো পারে, সেরকম আসলে কেউ পরিচয় করে দিত না। সে এইভাবে পরিচয় করে দিত স্যাররা যে আসলে কম্পিউটার কাজ ভালো পারে, যে তাকে মানে কাজে লাগতে পারে, ওরকম একটা ব্যাপারে আমাকে মানুষের সাথে পরিচিত হতাম। এবং আমি যখন চকবাজারে কাজ করি পার্ট টাইম জব, বা তখনই হচ্ছে আমি ওখানেই মানে নাম করি যে ওই দোকানে আমার কাছে কাস্টমার বেশি আসতো কাজের মাধ্যমে আর কি। এরপরে আমি হচ্ছে ওয়েব ডেভেলপারে ফ্রিল্যান্সিং এ যোগ করি, ফ্রিল্যান্সিং এ যোগ করে আমি টপ গ্রেডেড ফ্রিল্যান্সার হই 2018 সালে। আমি অনেক টাকা ইনকাম করি ওখান থেকে। তো আসলে তখন আর আমার দারিদ্রতা ছিল হচ্ছে আসলে অনার্স থার্ড ইয়ার পর্যন্ত। এরপর ফোর্থ ইয়ার থেকে আমার আর কষ্ট করতে হয় নাই। এরপর আমি ফাইন্যান্সিয়াল ভাবে আসলে যখনই টাকা ইনকাম করা শুরু করি আমার ফাইন্যান্সিয়াল ভাবে আর কোনো সমস্যা হয় না। কিন্তু অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি খুবই ওই ধরনের একটু টানা পড়েছিলাম। তো সবাই থাকে, প্রত্যেকে থাকে, সেটা আমি আলাদা কিছু না। তো যেটা বললাম সেটা হচ্ছে এই যে কম্পিউটার দোকান থেকে একটা বের করে দেওয়া এই জিনিসটা আমি আসলে কাজে লাগাতে পেরেছি। এখন আমি কম্পিউটারে যা পারি আমার মনে হয় সে দোকানদারও তা পারে। তো আমি এবার সেটা অহংকার করতেছি না, আসলে কাজ করার চেষ্টা করি এবং আমার এখন ইচ্ছা আছে আমি আবার কাজ শিখবো। যেমন আমার এখন ফিউচার প্ল্যান হচ্ছে আমি কম্পিউটারে পাইথন প্রোগ্রামটা শিখবো, জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামটা শিখবো। এগুলো আমার পিএইচডি চলবে, সময়ের পাশাপাশি আমি এই জিনিসগুলো আমি আমার জন্য করে আমি নিজেকে জানার জন্য শিখবো। তো স্যার যেটা বললো সেটা হচ্ছে আমাদের স্যার আমি কি আমার আপনার কোয়েশ্চেনটা একটু শেষ করবো, যে আসলে আমার শৈশবের নাকি আরো কিছু। স্যার আপনি আনমিউট করতে হবে স্যার। স্যার আপনাকে আনমিউট করতে হবে স্যার। স্যার তুমি কন্টিনিউ করো, তুমি তোমার কন্টিনিউশন শেষ হলে আমি আবার ফার্দার এতে যাব। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সেটা হচ্ছে স্যার যেটা বললেন সেটা হচ্ছে আসলে দারিদ্রতাটাকে কখনো বাধা হিসেবে আমাদের নেওয়া ঠিক না, এটাকে আসলে জয় করা আমাদের দরকার। আমি এটা একটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে আমার যে কম্পিউটারের ব্যাপার। পড়াশোনার ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে রেজাল্টটা আসলে মুখ্য, কারণ আমাদের যখন রেজাল্ট ভালো থাকে না তখন হচ্ছে আমরা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ পাই না। তার আগে আমি একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে
আমাদের পড়াশোনার আসলে নৈতিকতা থাকতে হবে। আমি মনে করি যে চলাফেরার যেরকম নৈতিকতা আছে, আমাদের যেরকম কাজের নৈতিকতা আছে, আমরা যে জব করি যেখানে নৈতিকতা আছে, টিউশনি করলে সেখানে নৈতিকতা আছে, সব জায়গায় যেমন নৈতিকতা আছে, আমাদের পড়াশোনায় একটা নৈতিকতা আছে, যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সেই নৈতিকতাটা কি? আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে এখন বাজারে অনেকগুলো বই পাওয়া যায়, এবং বই লেখাটা আসলে অনেকের কাছে বিশাল কিছু হলে আমার কাছে বই লেখাটা তেমন বিশাল কিছু না। কেন? এখন বাজারে যে বইগুলো পাওয়া যায় সেটা হচ্ছে, যদিও আমরা সেটা বই বলি, আসলে সেটা বই না, সেটা নোট হবে। কারণ আপনি চান এখন বাজারে গেলে হাজার হাজার ইংলিশ ভোকাবুলারি পাবেন, এবং কেউ একজন নামে লিখে দিয়েছে। সে কি করে? সে হচ্ছে 15-20টা বই খুঁজে বের করে একসাথে করে সে নিজে একটা বই লিখে। সেটা কি বই লেখা বলে কিনা আমি জানি না, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি সেটাকে নোট বলি। আমাদের পড়াশোনার নৈতিকতাটা কি সেটা একটু যদি আমি আলোচনা করি, সেখানে হচ্ছে আমরা যে বইগুলো পড়ি বা আমরা যাকে ফলো করি, যেটাকে আমরা ফলো করি কিনা বা আমরা যেটা নিয়ে আগাচ্ছি, সেটা আসলে কতটা সত্যিকারের, আমরা সেটা থেকে আমরা সত্যিকারের কতটা জ্ঞান আহরণ করতে পারবো, সত্য বা সুন্দর জ্ঞান আহরণ করতে পারবো, সেটা একটু দেখার বিষয় আছে। আমি যখন চকবাজারে কাজ করতাম তখন আমি দেখতাম যে আমার আমার কাছে কাজ করতে মানে 4th ইয়ারের টার্ম পরীক্ষায় আপনাদের অনেক বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট দেওয়া হয়, সে প্রজেক্ট নিয়ে আসতো, আমাকে এসে বলতো, ভাই এই বিষয়ের উপর আমাকে একটা পেপার লিখে দেন। এমনি টাইপ করলে 20 টাকা, ভাই আপনাকে প্রতি পেজ আমি 200 টাকা করে দিব, আপনি শুধু কন্টেন্ট গুলো আমাকে রেডি করে দেন। এমনি টাইপ করলে তো 20 টাকা, সে যদি কন্টেন্ট রেডি করে আমাকে দেয় সে 20 টাকা দিবে পার পেজ। এখন কত টাকা আমি জানি না, কারণ আমি কাজ করি না। কিন্তু যদি সে কন্টেন্ট গুলো আমি রেডি করে দিই, আমি আশুতোষ তখন ইন্টার পাস, আমি আশুতোষ যখন এসএসসি পাস করে একটা একটা অনার্স এর একটা ছাত্রের 4th ইয়ার বা 3rd ইয়ারে যখন আমি কন্টেন্ট রেডি করে দিব, সেটা আমি পার পেজ 200 টাকা করে পাবো। তো সেটা আমি টাকার লোভে করেছি, সেটা আমি বলবো না করি নাই, সে অন্যায়টা আমিও করেছি, সে অন্যায়ের ভাগিদার আমি। সে অন্যায় কেন করেছি? সে অন্যায় আমি টাকার জন্য করেছি। তাকে আমি ঠিকই একটা কম্পিউটারে গুগলে গিয়ে তার টপিকসের উপর আমি পড়াশোনা করে, কারণ 200 টাকা তো কম না, কারণ আমার 200 টাকা পেতে হলে আমার 5 পৃষ্ঠা টাইপ করতে হবে, 5 পৃষ্ঠার যে টাইম, তার 1 পেজ কন্টেন্ট রেডি করা আমার অত টাইম লাগবে গুগল করে। তো আমি গুগল করে রেডি করে দিতাম, টাকা ইনকাম করছি। তো যে ছাত্ররা আমাকে এই কাজটা করতে বললো, আমি তার নৈতিকতার কথা যদি বলি একটু, তার পড়াশোনার নৈতিকতাটা আসলে সেখান থেকে বিচ্যুত হয়েছে। এবং যখনই সেটা একটা ছাত্রের সেই জায়গা থেকে বিচ্যুত হয়ে যায়, আমরা তো প্রত্যেকে সৃষ্টিকর্তাকে মানি, এবং সে মানতেই হবে, এটার বাইরে আমরা আসলে কেউ নই। প্রত্যেকে আমাদের সৃষ্টিকর্তাকে ধর্মকে মানতে হবে, যে যার ধর্ম করে। এবং সেই জায়গায় আসলে আমার মনে হয় যে ঈশ্বর কর্তৃক আসলে আমরা এখান থেকে বিচ্ছিত হই, তার ছায়াতল থেকে আমরা বিচ্ছিত হয়ে যাই। যখনই আমরা ঈশ্বরের ছায়াতল থেকে বিচ্ছিত হয়ে যাই, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের যে শুদ্ধ চিন্তাগুলো আসলে তখন সঠিকভাবে আগায় না, আমি যেটা বিশ্বাস করি। সেই জন্য বলবো, একটা পড়াশোনা বা একটা এক্সামের ক্ষেত্রে যেটা করব, যে কপি পেস্ট ব্যাপারটা আসলে আমাদেরকে তুলে দিতে হবে। আমরা যাই করি আসলে আমাদের পড়াশোনার ব্যাপারে একেবারে রুট যে আসলে সঠিক জ্ঞানটা জানার জন্য করে পড়তে হবে। এই জায়গায় আমাদের আরো কিছু আছে, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের, আমি আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলি, আমি যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে নাই সেই জায়গাটা জানি না, কিন্তু সেই জায়গাতে আমাদের শিক্ষকের প্রতি আমাদেরও একটা অভিমান বলতে পারেন, আমাদের একটা দাবিও বলতে পারে। সেটা হচ্ছে তারা আমাদের শিক্ষকরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে করে তুলেছে, সেটা হচ্ছে আসলে পয়েন্ট ছাড়া, জিপিএ ছাড়া, আসলে সিজিপিএ ছাড়া কিছুই নেই। আমরা একটা মানুষকে আসলে সিজিপিএ দিয়ে মূল্যায়ন করি। যেমন গত কিছুদিন আগে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা পিএইচডি কোর্সে ভর্তির রিকোয়ারমেন্টে দেখলাম, সেখানে আমি আসলে ভর্তি হতে পারবো না, মানে আমি রিকোয়ারমেন্টে আমি ফর্মে তুলতে পারবো না। তো এই যে আসলে সিজিপিএ এর একটা লিমিট, বাধ্যবাধকতা, মানুষের যে আমাদের ছাত্রের যে কিছু লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে, সেই জিনিসটা আসলে আমাদের
আমাদেরকে আসলে বাধ্য করে তুলে আমরা কপি পেস্ট করার জন্য, যে আমাকে কপি পেস্ট করতে হবে, টার্ম আমাকে পেপার জমা দিতে হবে, পেপার জমা দিলে আমাকে স্যারে সেই পেপারের বা আমার টার্মের 50 মার্কে 40 মার্ক দিবে। সেই জায়গাটাতে আসলে আমরা এই কাজটা করতে পারবো। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা আমাদের শিক্ষকরা আমাদের এই জিনিসটা আমাদের এনভায়রনমেন্টটা শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরতে হবে, যেটা আমরা সত্যিকারের পড়াশোনা একটা বই পড়লাম শুধু যে এক্সামের জন্য পড়লাম তা না, জানার জন্য পড়ার এই জিনিসটা আমাদের যাতে শিক্ষকরা এটা করে তুলে, সেটাই আমার প্রত্যাশা। আশা করি সেটা হবে, টুডে অর টুমরো হয়তো সেই জিনিসটা হয়ে যাবে। তো আমি আসলে স্যারের প্রশ্ন থেকে অনেক দূরে চলে যাচ্ছি। স্যারের প্রশ্নে আমি যদি ফিরে আসি, যে শৈশবের গল্পটা, আমি সেই এই জিনিসগুলো আসলে ছোটবেলা থেকে আমি মেনটেন করতাম, যে একটা এক্সাম হলে গেলে আমি আসলে ঘাড় ফিরে পেছনে কার দিকে তাকাতাম। অবশ্যই আমি মার্ক কম পেতাম তার কারণে, কিন্তু তাতে আমার কোনো মনের ভিতর কোনো ইয়ে ছিল না যে আমি মার্ক কম পেলাম তাতে আমার কোনো দুঃখ ছিল না। যেমন আমি মানুষটা আর দুই একটা যদি কথা বলি, যে ছোটবেলা থেকে আমি ইংরেজি কম পারতাম। হ্যাঁ, ইংরেজির ব্যাপারটা আমার কাছে খুবই ছিল একেবারে কঠিন একটা জিনিস। আমি ক্লাস 7-এ ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামাটিক্যালে ফেল করতাম, এবং এমনকি এসএসসি টেস্ট পরীক্ষার আগের যে ফ্রি টেস্ট এক্সাম হতো সেখানে আমি ইংরেজি পরীক্ষা ফেল করেছি। এবং আমার এসএসসি তে ইংরেজিতে পয়েন্ট এমন ছিল না, 3 পয়েন্ট ছিল বি প্লাস। তারপর সেম ইন্টারও আমার ইংরেজিতে পয়েন্ট কম, বাট আমি এটার হাল ছাড়িনি। আমি যতটুকু জানি ততটুকুই আমি আসলে আমার জন্য আমি শিখেছি। আমি যেটা ইংলিশ এভাবে করে আমি ইংলিশকে শিখি বা আমি ইংলিশকে জানার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা যেরকম এখন একটা আমাদের ছোট ছেলেদেরকে ভাষা শেখার, আমি যেটা মনে করি সেটা হয়তো আপনাদের ক্ষেত্রে ভিন্ন হবে, তার কারণ আপনারা ইন্টার পাস করে আপনারা ইংরেজি ভার্সনে বা পড়াশোনা করতেছেন। আমার যেটা চিন্তা ছিল সেটা হচ্ছে, আমি যখন একটা বাচ্চাকে আমি বাংলা শিখাই, সে তো কথা বলতে পারে না, তাকে আসলে শুরুতে যদি আমরা বলি যে ছোট বাচ্চা, যেমন আমার ভাইয়ের মেয়েটা বা সে যদি বাংলা শিক্ষক, তখনই যদি আমি বলি তাকে পাস্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত বর্তমান কাল আগেই শিখে দিয়ে যদি কথা বলতে বলি, সে তো কথাই বলতে পারবে না। সে মানে ছোটবেলা যে আমরা বাচ্চা আছে তারা তো বলে যে আমরা আমি ভাত আমি ভাত চট্টগ্রাম ভাষায় যদি বলি আমি ভাত খাই, মানে সে আসলে ভাত খাবো বলতেছে, কিন্তু কথাটাকে সে আসলে ভাত খাবো করে বলতে পারতেছে না, সে অন্যরকম করে বলতেছে, কিন্তু আমি বুঝে নিচ্ছি সে ভাত খাবে সেটা বলতেছে। আমাদের ইংরেজি ব্যাপারটা আমাদের কাছে মনে হচ্ছে কি, আমাদের ক্লাস 1 2 3 4 5 6 থেকে এমন ভাবে আমাদের গাড়ির উপর চেপে দিছে যে আমাদের প্রথমে টেন্স শিখতে হবে, মানে ফিউচার ফার্স্ট অতীত শিখতে হবে, তারপরে আমাকে মনে হয় ইংরেজি শুদ্ধ করে বলতে হবে। ইংরেজি শুদ্ধ না বললে মনে হয় আমার স্যারে বকা দিবে, এই কি বলতেছো, একটা ঝাড়ি দিবে। এই জিনিসের ভয়ে ভয়ে আমি আসলে ছোটবেলা থেকে আসলে ইংরেজি থেকে মনে আমি করছি। একটা সময় আমি চিন্তা করছি আসলে আমি এই ফার্স্ট থ্রি সেন্টেন্স বাদ সবকিছু বাদ আমি খালি ইংরেজি বলতে থাকবো। হ্যাঁ, বলতেই থাকি, সেটা ফার্স্ট ফিউ সেন্টেন্স আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যখন আমি বুঝতে পারবো আসলে তখনই আমি ফার্স্ট ফিউ সেন্টেন্স বা আর্টিকেল প্রিপোজিশন বা এমন তেমন বা অন্য কিছু ঠিক হয়ে যাবে। বাট আমি আগে বলতে থাকি। একটা ছোট ছেলে যখন ভাষা জানে না, কোনো কিছু জানে না, বলতে পারে, সেটা বলতে পারে। এই জিনিসগুলো আসলে আমি অন্য কারো থেকে শিখছি, তাই না, নিজে নিজে চিন্তা করছি আসলে যে মানে এভাবে করে আগালে মনে আমি পারবো জীবন থেকে নেওয়া ব্যাপারগুলো। তো সেই মানুষটা আমি যে মানুষটা আমি ইংরেজি ফেল, এবং আমি অনার্সের যে আমাদের একটা ইংরেজি মানে নন ক্রেডিটেড একটা সাবজেক্ট ছিল ইংলিশ, সেখানে আমি ফার্স্ট টাইম ফেল করে সেকেন্ড পাস করেছি। সেই মানুষটা আমি ইংরেজিতে ফ্রিল্যান্সার করছি, ক্লায়েন্টের সাথে চ্যাট করছি, ক্লায়েন্টের সাথে কথা বলে কাজ নিছি। একটা কাজ নেওয়া কিন্তু ফ্রিল্যান্সিং থেকে অনেক কঠিন কাজ, কারণ সেখানে পার্টিসিপেট করতেছে সারা পৃথিবীর ফ্রিল্যান্সার। তার সাথে কথা বলে তার থেকে $200 $500 $1000 কাজ নেওয়া, মানে কাজটা এত সহজ না। যারা করতেছে তাদের জন্য সহজ, আমার জন্য এখন সহজ। যারা করতেছে না তাদের জন্য, প্রথম প্রথম যারা জয়েন করে তাদের জন্য একটা বিশাল। তাকে মোটিভেট করা, কথা বলে তাকে চ্যাটিং করে মোটিভেট করা যে তুমি কাজটা পারো, এভাবে কাজটা আদায় করে নেওয়া ইংরেজিতে কথা বলে বা ইংরেজি চ্যাটিং করে। এরপর আমার যে আর্টিকেল গুলো, আমি প্রত্যেকটা আর্টিকেল আমি নিজে লিখি, কারণ আমি আর্টিকেল ম্যানুস্ক্রিপ্ট ড্রাফট আমি নিজে করছি, এবং স্যার আমাকে এখন প্রত্যেকটা ম্যানুস্ক্রিপ্ট অন্য পেপারে আমাকে ম্যানুস্ক্রিপ্ট ড্রাফট করতে দেয় আমাকে, মানে ব্যাপারটা এখন এমন হয়ে গেছে আমাদের ইচ্ছা। তো সেই মানুষটা আমি এখন ওই দুজন ছাড়া একটা ম্যানুস্ক্রিপ্ট দাঁড় করাতে স্যার একটা ম্যানুস্ক্রিপ্ট দাঁড় করাতে ইংলিশে।
সেই জায়গায় মনে করবো আমি ইংরেজিতে ফেল গেলেও আমি বাস সফল, কারণ আমি এই জিনিসগুলা আমি যদিও বা আমি পাশের শিখি নাই, বাট আমি ইফেক্টিভ ইংলিশটা আমি শিখতে পেরেছি, সেই জিনিসটা আমার কাছে মনে হয় আমি সেদিক জায়গা থেকে সফল। সেই জন্য আমি এই যে ছোটবেলা থেকে স্যারেদের শৈশবের কথা বলে যে আমাদের ব্যাপারগুলো এমন থেকে হতে হবে যে ছোটবেলা থেকে আসলে নৈতিকতা জিনিসটা থাকতে হবে, না হলে কিন্তু সেটা আমি পড়াশোনায় বলি কাজে বলি, আমি যেহেতু আমরা যখন ছাত্র সেই জন্য আমি এখানে বলি পড়াশোনার নৈতিকতাটা সবসময় চিন্তা করতে হবে, পড়াশোনার কোন কাজটা নৈতিকতার বাইরে বা ভিতরে সেই জিনিসগুলো আমাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। আমি যেহেতু ছাত্রদের মনের অবস্থাটা আমি বুঝতে পারি, স্যাররাও ছাত্র ছিল একসময়, স্যাররাও কিন্তু স্যারদের যে সময়টার মনের অবস্থা ছিল বর্তমান ছাত্রদের মনের অবস্থাটা কিন্তু ভিন্ন, সেই জায়গায় মনে আমাদের ছাত্রদের সাথে স্যারের একটা মাঝখানে গ্যাপ রয়ে গেছে, সেই জায়গাটাই আমি বুঝতে পারি আমাদের এখন বর্তমান মনের অবস্থা স্যারদের এই বয়সে মনের অবস্থা কিন্তু ভিন্ন ছিল। সেই জন্য আর কি যে কোনো কিছু এখন যদি কোনো কিছু না পাই আমরা ছোটবেলায়, বা এখনো যদি আমরা কোনো কিছু না পাই সেটা থেকে আসলে সরে যাওয়া উচিত না, লেগে থাকা উচিত, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর লেগে থাকা এমন থাকতে হবে আসলে নৈতিকতা দিয়ে লেগে থাকতে হবে। আমি আরেকটা উদাহরণ দিই, আমার এক ফ্রেন্ড, আমি নাম অ্যাসাইন করতেছিলাম, সে একটা আমি জবও অ্যাসাইন করতে পারতেছি না, কারণ জব অ্যাসাইন করলেও সে আসলে বুঝে যাবে সে যদি ল্যাপটপ দেখে থাকতে পারে ভিডিওটা একটা সে ভালো পোস্টে এখন জব সে সরকারের ভালো পোস্টে, তো সে পড়াশোনাকালে তার নৈতিকতা আমার ভালো লাগে না, বাট সে এখন জব করে টাকা ইনকাম করে, কিন্তু তার অবস্থানটা এমন যে সে টাকা ইনকাম করতেছে, ভালো পোস্ট চাকরিও করে, বাট সে যায় সে যে সম্মানটা আমি মানুষটা যে সম্মানটা আসলে পাই বা আমার আশেপাশের মানুষের যে সম্মানটা পায় আসলে সেই জায়গাটাতে সে নাই। আমি তাকে মাঝে মাঝে বলি যে বা আমরা ফ্রেন্ড সার্কেল অন্যরা যখন বসে সে কতটুকু আসলে পেয়ে কি লাভ হলো, তার তো আসলে তার যে সম্মান সেটা পাচ্ছে, তার কারণ কি সে তার নৈতিকতা থেকে দূরে, সে টাকা ইনকাম করতেছে ঠিক আছে, একটা সরকারি চাকরি করতেছে, কিন্তু তার আসলে সেই সম্মানটা সে যায় প্রতিদিন তার মতো করে সময় কাটায়, সে আশেপাশের মানুষের দুজন যে উপকার করবে, তার যে শিক্ষার তার এত কষ্ট করে যে সরকারি টাকা পড়াশোনা করে বা যেটাই করে হোক আশেপাশে মানুষের যে কাজে লাগাবে, আশেপাশের দুটা মানুষ তার পড়াশোনায় বা তার লব্ধ জ্ঞান তার সাধনার জ্ঞানটা সে কাউকে দিবে বা কাউকে এটা দিয়ে উপকৃত হবে সে জিনিসটা সে নাই। এই জিনিসগুলো আমাদের আসলে মাথায় রাখতে হবে যে আমরা যা কিছু শিখি বা যা কিছু করি ট্রান্সপারেন্ট নলেজ হতে হবে, যে আমি অন্যকে সেটা দিব, সেটা থেকে বাই দেওয়া একটা সার্কেল আছে আমাদের শিখতে হবে। সেই জিনিসটা যদি না হয়, সেই জিনিসটা যদি আমার মাথার মধ্যে না থাকে, আমি যদি এই জিনিসটা নিয়ে আরেকটা কথা বলি, আমরা যখন টিউশনি করতে যাই সবচেয়ে মজার বিষয়, আমি যখন মনে করি এই পড়াটা ওকে পড়াইতে হবে তখন দেখি আরো বেশি ভালো করে করি, মানে কেন পড়াইতে হবে এই জন্য। আর যদি আমি এটা পরীক্ষার জন্য করি কোনো মতে একটা লিখে পাস করলে হবে। একটা জিনিস আমি যদি এখন চিন্তা করি, আমরা এসএসসি যে ম্যাথ গুলো করেছি সেখানে আমি পড়ানোর আগে এমন ভাবে দেখি যে এটা ভয়টাকে মানুষ আমাদের মধ্যে যে স্টুডেন্ট আবার কি প্রশ্ন করে বুঝতে পারে, সেজন্য আমি একেবারে মানে ওই ম্যাথের একেবারে হায়ার লেভেল পর্যন্ত পড়েছি। কখন যখন আমি যেটা মাথায় চিন্তা করি যে আমার অন্যকে পড়াইতে হবে, অন্যকে জানতে হবে, সেজন্য আমাদের প্রত্যেকটা পড়াশোনা যাই পড়ি যাই করে না কেন আমার মাথার মধ্যে এটা থাকতে হবে যে আমি এই জিনিসটা অন্যকে ট্রান্সফার করতে হবে, অন্যকে শেয়ার করতে হবে, তখনই মনে আমার এটার গভীরতা সম্পর্কে আরো বেশি জানার ইচ্ছে লাগে। আমি যেটা মনে করি সেই জিনিসগুলো আমার মানে ছোটবেলা থেকে ছিল, কিন্তু সেই জিনিসগুলোর কারণে আমার রেজাল্ট কিন্তু ভালো ছিল না, আলটিমেটলি এগুলোর কিন্তু রেজাল্ট ভালো না, কারণ আমি পরীক্ষা ভালো লিখতে না পারলে তুমি নাম্বার পাবো না। আর কিন্তু সেটা আমি শিক্ষকের দোষ দেবো না, এটা সত্যিকারের নাম্বারটা তো আসলে সে বেশি পাবে যে খাতা সুন্দর করে লিখবে, কিন্তু আমি তো আমার সেই জ্ঞানটা আমি খাতা সুন্দর করে লিখতে পারতেছি না, সেই ক্ষমতাটা আমার সেখানে হয় না, যদি আমার ভেতরে আছে সেটা বাইরে তার প্রকাশ করতে পারতেছি এই জিনিসগুলো। এক্সেলেন্ট এক্সেলেন্ট আশুতোষ, আমি একটু থামাচ্ছি, আমি একটু একেবারে টোটালি ভিন্ন একটা জায়গায় চলে যাব। তো তারপরে তোমার যে কথাগুলা মানে অসাধারণ, মানে এই যে নৈতিকতা বিষয়টা বলতে আমরা যা বুঝি তার মধ্যে তুমি লেখাপড়া করাটা যদি আমাদের নৈতিকতারই অংশ, মানে লেখাপড়াটা না করলে যে আমি আসলে নৈতিক কাজ করছি না,
মানে এই জায়গাটা আমার কাছে অসাধারণ লেগেছে। সাথে সাথে ইংরেজি শিখার যে বিষয়টা তুমি বলেছো, এটা আমি ব্যক্তিগতভাবে একেবারে বাচ্চাকাল থেকে ফিল করতাম যে আমি যখন বাংলা শিখছি, আমি কিন্তু বাংলা গ্রামার শিখছি না। এবং আমাকে এখনো বাংলা গ্রামার কোনো ভালো কোয়েশ্চেন করলে আমি কিন্তু পারবো না, কিন্তু আমি কি বাংলা বলতে পারছি না, আমি কি বাংলা লিখতে পারছি না। অর্থাৎ প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকা আর হচ্ছে যে আমি ল্যাঙ্গুয়েজের নিয়ম কানুন শিখে ল্যাঙ্গুয়েজে ঢুকা, এটা টোটালি ডিফারেন্ট থিংস। আমি যেটা বলি যে ইংরেজির ছাত্ররা কিন্তু ইংরেজির নিয়ম কানুন শিখে, আর ল, মেরিন সায়েন্স, ওশানোগ্রাফির ছেলেরা ইংরেজিতে অ্যাপ্লাই করে, মানে ইংরেজিতেই সবকিছু করে। মানে এতে করে দেখা যাচ্ছে যে জিআরই টোফেল অমুক জায়গায় গিয়ে ইংরেজি ছেলে আমাদের ছেলেরা অনেক ভালো করে। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় তুমি যেটা বলেছো যে আসলে আমরা টিউশনি করার জন্য শিক্ষার যে গুরুত্ব আমাদের কাছে, নিজে শিখার জন্য আমাদের গুরুত্বটা কিন্তু তার চেয়ে অনেক কম। না হলে আমরা নিজের ভবিষ্যৎ বিনির্মাণ হবে যে শিক্ষা থেকে, সে শিক্ষার প্রতি আমাদের এত অনীহা অথবা এত কম গুরুত্ব আমরা দেই কেন। এটার উদাহরণটা আমি এমন ভাবে দেই যে আমরা যারা মুসলিম, তুমি হয়তো জানো, বা যেহেতু আমাদের কমিউনিটিটা বড়, সবাই জানে মুসলিমদের অনেক অনেক নিয়ম কারণ, কিন্তু অন্য ধর্মের লোকদের কাছে অনেক কিছু ক্লিয়ার। যেরকম আমাদের মুসলমানদের পর্দা করার ক্ষেত্রে আমাদের টাকনো গিরা, অর্থাৎ পায়ের নিচে আমাদের যে গিরাটা, এই গিরার উপরে ধরো ইয়ে রাখতে বলছে, আমাদের পোশাকটা রাখতে বলছে, প্যান্ট লুঙ্গি যাই পরি, ঠিক আছে, এটা আমাদের একটা সুন্নত, আমাদের রাসূলের সুন্নত। দেখা গেছে যে এই কাজটা আমরা কেউ করি না, অথচ এটা করলেই কিন্তু আমাদের জান্নাত পাওয়া যাবে, আমরা রিওয়ার্ডেড হব বা বেহেশত পাবো। এই বিষয়টা কিন্তু আমাদেরকে আমাদের ধর্ম নির্দেশ দেয়। অথচ কোথাও কিন্তু পানিতে ভিজবো, আমার মানে প্যান্টটা বা লুঙ্গিটা একটু নষ্ট হবে, এই জন্য কিন্তু আমি প্রয়োজনে তুলতে তুলতে বেজ্জত হয়ে যাচ্ছি যে আমার ওই লুঙ্গিটা নষ্ট হবে জাস্ট এই জন্য। অর্থাৎ গুরুত্বটা আসলে কতটুকু, আমার ধর্মীয় ওই শিক্ষাটা বা নির্দেশটা কতটুকু গুরুত্বপূর্ণ, আমার প্যান্টটা নষ্ট হবে এটা কত গুরুত্বপূর্ণ। তো বিষয়টা হচ্ছে যে আসলে রিয়েলিটি বাস্তবতাটা কি আসলে, এটা ডিফারেন্ট থিংস, এটা ফিল করতে হবে আমাদের সবাইকে, না হলে আর সত্যিকার অর্থে মানে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। বই লেখার কথা তুমি বলেছো, মানে একেবারে ক্লিয়ার আর কি, ক্রিস্টাল ক্লিয়ার বলি আমি। কেন আজকে নিউটনের বইটা এত গুরুত্বপূর্ণ শত শত বছর ধরে, অথচ বর্তমানে নিউটনের চেয়ে আরো কত বেশি মানে মেধাবীরা পৃথিবী লিড দিচ্ছে বিজ্ঞান। কারণ হচ্ছে নিউটন তো আমাদের মতো সুযোগ সুবিধা পায় নাই, আর নিউটন এই টার্মগুলো শুনেও নাই জীবনে। সেই নিউটন যা করেছে, আমরা এখন এত বিশাল বিশাল বিজ্ঞানী নোবেল পাই, নিউটন তো নোবেল পায় না। নিউটন কি নোবেল পাইছিল? নিউটন, গ্যালিলিও এরা কিন্তু নোবেল পায় নাই। এখন আমরা যারা নোবেল পাই, আমাদের বই পড়া আর নিউটনের, গ্যালিলিওর অথবা তার আমলের যারা আল-খাইয়ামের বই পড়া, মানে আল জাবিরের বই পড়া অনেক ডিফারেন্ট। কারণ তাদের বইয়ে কোনো কপি ছিল না, একান্ত নিজস্ব ছিল। নিজের চিন্তা চেতনায় প্রকৃতিকে যেভাবে তারা দেখেছে এবং প্রকৃতিকে যেভাবে তারা মানে পোর্টফোলিও করতে পারছে, সেটাকে ম্যানিফোল্ড করছে, কানেক্ট করছে তারা, এবং সেটার কারণে তাদেরটা কিন্তু স্থায়ী শত শত বছর পর্যন্ত। আর আমাদের গুলা আজকে একজনের পরে কালকে আরেকজনে। কালকে একটা পেপার দেখছি, বিশ্বাস করবো, একটা পেপার জার্নাল, এলসেভিয়ারের একটা জার্নাল, আমাদেরই একজন বড় বাংলা পৃথিবীর একদম বড় সায়েন্টিস্ট লিখছে, আরেকটা জার্নাল পাবলিশ করছে শুধু এটা সমালোচনা করে। ওই জার্নালটা ওইটা ডাইরেক্ট কাজই ইয়ে হচ্ছে, হেডিংটাই হচ্ছে এরকম, ঠিক আছে। তো ওটাকে সমালোচনা করে, অর্থাৎ ওর ওইখানে কি কি ভুল আছে, কোথায় কোথায় সে কপি করছে, কোন জায়গায় সে মানে রিয়েল রেফারেন্স করে নাই, কোন জায়গায় সে রিয়েল ফ্যাক্টটা বলে নাই, একই জার্নালে কিন্তু পাবলিশ হয়েছে, ঠিক আছে। তার মানে আমরা আজকে যেটা বলি কালকে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, পরশুদিন আরেকজন সেটার ভুল ধরছে। কিন্তু তুমি যে কথাটা বললা, যে কারণ হচ্ছে আমরা সব কপি করছি, আমি ওর থেকে দেখে নলেজ আয়ত্ত করছি, সেটাকে আমরা কিন্তু আবার নিজের করে বলে কিন্তু চালিয়ে দিচ্ছি, ঠিক আছে। এইসব জায়গা তো আছেই। আমি তোমাকে যে বিষয়টা এখন জানতে চাইবো, যে আমাদের ছাত্ররা যেটা নিয়ে ওরিড, আমি মনে করি মানে কলেজ থেকে তুমি মহসিন কলেজ থেকে বুয়েট, মানে এই বিষয়টা কি আসলে বুয়েট মানে অনার্স পাস করার আগে কি তোমার চিন্তায় ছিল যে তুমি এখান থেকে বুয়েট অ্যাপ্লাই করবা? আমার মনে হয় না ছিল না। অর্থাৎ সিচুয়েশনে, পরিস্থিতিতে অথবা সুযোগ আসলে যেটা লুফে নিতে হবে, ট্রাই করতে হবে, সে বিষয়টা। তাহলে বুয়েটে ভর্তি হলা, বুয়েটে দেখে তুমি কিন্তু পেপার পাবলিশ করেছো, সেখানেই তুমি গিয়ে দেখলা যে বিদেশে যাওয়ার বিষয়টা, মানে বুয়েট মানে যারা গবেষণা করে তারা ওই দেশে অ্যাপ্লাই করে, ওই ল্যাবে অ্যাপ্লাই করে, ওই প্রফেসরের সাথে যোগাযোগ করে, ওভাবে লেখালেখি করে। আবার সবাই যেখানে টিউশনিকে বেশি গুরুত্ব দিচ্ছে, আমার ছাত্রকে আমি ফিল্ডে যেতে বললে সে বলে স্যার আমার তো 3টা টিউশনি আছে, আমি কেমনে ওখানে যাব? আমি বলি যে তুমি টিউশনি 2টা ছেড়ে দিয়ে একটা রাখো,
বাকিটা এখানে ইনভেস্ট করো, এই গবেষণায় ইনভেস্ট করো, এটা কাজে লাগবে। কিন্তু তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয় না, মনে হয় স্যারের প্রজেক্ট তো এই জন্য মনে স্যার আমাকে ওখানে আমি টিউশন নিয়ে একটা কথা বলি। হ্যাঁ টিউশন নিয়ে একটা কথা বলি আমি আমার টিউশনে আমি মাঝখানে আপনাকে ইন্টার করতেছি স্যার, সরি। হ্যাঁ ঠিক আছে। টিউশনে হচ্ছে আমি যখন আসলে এই মানে চৌধুরীহাটে আসি, চৌধুরীহাটে আমার বাসা ছিল তখন, আমি প্রচুর টিউশনি করতাম। মানে আমার ফার্স্ট ইয়ার শুধু টিউশনি করতে চলে। আমি আসলে যখন সেকেন্ড ইয়ারে আমার ফার্স্ট ইয়ার আমি টিউশনি করে আমার রেজাল্ট অনার্সে খারাপ আসে 2.63 সামথিং, সেটা ফার্স্ট ক্লাস মোটেই না, 2.63 মানে অনেক কম। সেকেন্ড ইয়ারে আমি সেই টিউশনি করতাম, আমার একটা কোচিংও ছিল ছোটখাটো, কোচিং বলতে পড়া থাকে, তবে স্টুডেন্ট বেশি ছিল না, কারণ ওই যে বললাম যে আমি আমার নৈতিকতার জায়গাতে আমি ঠিক রাখতাম, সেজন্য আমি আসলে ওই যে একটা ছাত্র আনলে আরেকটাকে ফ্রি পড়াবো বা আমি লেকচার শিট দিব, একই জিনিস বারবার দিব, বা হচ্ছে 5 জন আনলে আমি একজনকে ফ্রি পড়াবো, বা আমার মার্কেটিং বলেন, এই জিনিসগুলো আমার ছিল না। আমি আসলে যা শিখাই নৈতিকভাবে, সেজন্য আমার ছাত্র। তো সেই জায়গা থেকে আমি পরে বুঝতে পারলাম আসলে টিউশনি যদি আমি এভাবে আঁকড়ে ধরে রাখি, আমি আসলে কিছুই করতে পারবো। আমি আসলে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার টোটালি টিউশনি বাদ দিয়ে তার জন্য আমি ফ্রিল্যান্সিং এ অ্যাড করি। এই জন্য আসলে ফ্রিল্যান্সিং এ যাবো। আমার তো ইনকাম সোর্স থাকতে হবে, ইনকাম সোর্স না হলে আমি তো কন্টিনিউ করতে পারবো না। টিউশনি ব্যাপারটা এমন যে আপনি একটা ছাত্রকে একই জিনিস বারবার পড়ান, আপনি ক্লাস 3 তে যেটা পড়ান সেম জিনিস আপনাকে ক্লাস 3 পড়াটাই বারবার, এখানে আসলে নতুন কিছু না। এখন আমাদের অনার্স লাইফটা আসলে নিজেকে তৈরি করার সময়, আমি একটা জিনিস বারবার রিপিট করার সময় না। আমি যেটা মনে করি আমার অনার্স লাইফটা হচ্ছে নতুন কিছু শিক্ষার, নতুন কিছু জানার, এবং এই সময়টাই আমাকে লিড করবে আগামী আমার পরবর্তী পুরো লাইফটা, আমি যেটা মনে করতাম। তো সেই সময়ে আমি একই জিনিস বারবার কেন করবো, সে একই জিনিস বারবার করার তো সময় নষ্ট করা, আমি যেটা মনে করি। এখন আমি টিউশনি করে একটা স্টুডেন্ট ক্লাস 9 এর 10টা বেস, আমি ক্লাস 9 এর 5টা ছেলেকে পড়াবো, ক্লাস 9 এর 5টা ছেলেকে আমি একই জিনিস পড়াবো, একই জিনিস আমি বারবার রিপিট করতেছি, মানে সেটা আমার মনে হয় যে আমি নতুন, সেই সময়টা আমি নতুন কিছু করতে পারি। আমার মনে হয় আমার টিউশন গুলো এমন হওয়া উচিত যে আমি একটা ক্লাস 9 করালে, আমি ক্লাস 9 যদি এটা শেষ করবো আমি ইন্টারে ধরবো, আমি ইন্টার যদি মনে করি যে আমার ইন্টারের এইগুলো আমার টিউশনি করার আমার জানা হয়ে গেছে আরো গভীর ভাবে, আমি এখন অনার্স ফার্স্ট ইয়ার গুলো পড়াবো, অনার্স সেকেন্ড, মানে এইভাবে মানে আমার আগানো উচিত, আমার যেটা মাইন্ডে কাজ করে। বা আমি যদি সেরকম কিছু না পাই, আমি অন্য ট্র্যাকে যাই যেখান থেকে ইনকাম সোর্স আসবে বা নতুন কিছু জানা হবে। আমার মনে হয় এই চিন্তাগুলো আসলে আমার মনে হয় টিউশনি থেকে দূরে, কারণ টিউশনি আমার মনে হয় যে টিউশন করলে হচ্ছে কি গবেষণা করা যাবে না, এবং টিউশনি করলে আমার মনে হয়, আমি আপনারা অনেকেই জানেন যারা বিসিএস নিয়ে, তারা বলে যে আসলে টিউশনি না করতে, একটা সময় গিয়ে টিউশনি করলে মাথার হ্যাম্পার চলে যায়, কি কথা বলতে হয় বা একই জিনিস বারবার করা তো কিছু আসে না, কিছু থাকে না। সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখানে যারা, সেটা হচ্ছে আসলে টিউশনি জিনিসটাকে লিমিটেশন করা, যতটুকু অর্থনৈতিকভাবে দরকার। আমি টিউশনি করে তার বিল্ডিং তৈরি করবো না, আমি টিউশনি করবো যতটুকু আমার পড়াশোনার কাজে দেয় বা এইটুকু আমার করা আমার মনে হয় যথেষ্ট। আমি জিনিসটা সবাইকে সাজেস্ট করি স্যার। হ্যাঁ সত্যিকার অর্থে তাই, টিউশনি মানে টাকার জন্য যতটুকু করবো তার চেয়ে নিজের প্রয়োজনের জন্য করব। যেটা তুমি বললা, আমরা তো আরো উল্টা করি, আমাদের স্টুডেন্টরা বা আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমি যেহেতু একটা সাবজেক্ট করে মোটামুটি আয়ত্ত করছি, ওই ক্লাসের স্টুডেন্ট যত বেশি পাবো তত আমার জন্য সুবিধা, আর পড়তে হবে না, বারবার ওগুলো দিয়ে পড়াবো। যাই হোক, এটা আমাদের ট্রেন্ড হয়ে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ছাত্ররা কতগুলো ধরো সিস্টেম জানে, যে বিদেশে যেতে গেলে জিআরই করতে হবে, টোফেল করতে হবে, আইএলটিএস করতে হবে, তারপরে এবার তারা আবার সময় নেয়, এগুলো করতে করতে এবার ফ্যামিলির প্রেশার আসে, সে আসে। তুমি দেখা গেছে যে একদিকে জব করেছো, একদিকে ফ্রিল্যান্সিং করেছো, কম্পিউটার শিখেছো, মানে এই টোটাল বিষয়টা কাজে লেগেছে, ভবিষ্যতেও কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে এই জিনিসগুলা। মানে তোমার কম্পিউটার তোমার সারা জীবন কাজে লাগবে, ফ্রিল্যান্সিং সারা জীবন কাজে লাগবে। আবার এখন তুমি বলছো পাইথন শিখবা, তুমি বলছো যে ধরো জাভা শিখবা অথবা আর শিখবা, যে জিনিসগুলো আসলে আমাদের প্রোগ্রামিং এর জন্য লাগবে ভবিষ্যৎ। বলা হচ্ছে যে এই যে চতুর্থ শিল্প বিপ্লব, এই চতুর্থ শিল্প বিপ্লব পুরোটাই দখল করে নিচ্ছে কিন্তু সফটওয়্যার, আর এই পুরো সফটওয়্যারের মূল জিনিসটা হচ্ছে প্রোগ্রামিং, এবং সেটা চলে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, সেটা চলে যাচ্ছে নিউরাল নেটওয়ার্কিং এ। সুতরাং ওই দিকে সবাই আগাচ্ছে, তো সেক্ষেত্রে তোমার এই কম্পিউটার লার্নিং আস্তে আস্তে তোমাকে সেদিকে নিয়ে যাচ্ছে। এখন হচ্ছে যে বিদেশে তুমি যে ধরো বস্টন ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি বোস্টনে তুমি যে অ্যাডমিশনটা পেলে, তোমার ইয়ে ভালো না,
তোমার কি বলে জিপিএ ভালো না, তোমার ভালো কলেজের ছাত্র না, তোমার ওরকম বেস নাই সবাই মনে করে, যেটা আমরা সবাই মনে করি। এখান থেকে তুমি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট সম্পর্কে একটু তুমি ধারণা দাও যে কিভাবে, কোনটা প্রবলেম ছিল সেটা কিভাবে তুমি ওভারকাম করেছো। ধন্যবাদ স্যার। আসলে আমরা যারা বিদেশে পড়তে যাওয়ার যারা চিন্তা ভাবনা করি, আসলে আমার বাইরে পড়তে যাওয়ার চিন্তা ভাবনা আসলে ওই যে বললাম যে কোনো কিছু গভীরভাবে জানা, কোনো কিছু ভালোভাবে জানার সেই ইচ্ছা থেকে আমি আসলে অনার্স লাইফ থেকেই আসলে আমার বাইরে পড়তে যাওয়ার ইচ্ছা। তবে পিএইচডি করার ইচ্ছাটা ছিল বইটা আসার পর, বাট আমার ইচ্ছা ছিল আমি যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমি আইএলটিএস এক্সাম দিয়ে আমি মাস্টার্স করতে যাবো, সেটা আমার ইচ্ছা। তবে ইউএসএ যাওয়ার ইচ্ছাটা ছিল না, কারণ আমি তখনই জানতাম যে ইউএসএ যেতে হলে জিআরই অবশ্যই লাগতো। জিআরই আমার পক্ষে এত কিছু করার পরও জিআরই পরীক্ষা দেওয়াটা আসলে সম্ভব ছিল না, কারণ সবকিছু মিলে আসলে সময়ের একটা ব্যাপার আছে। সেই সময়টা জিআরই পড়াশোনার জন্য আমার জন্য পারফেক্ট ছিল না। সেজন্য আমি সবসময় ইউরোপের কোন একটা কান্ট্রিতে ট্রাই করতাম, যেমন ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। এই ইউনিভার্সিটি গুলো আমি খুব ঘাটাঘাটি করতাম। জাপান খুব ঘাটাঘাটি করতাম আমি অনলাইনে। তো এগুলোর আমি রিকোয়ারমেন্ট গুলো দেখতাম। আর ইউএসএ মানে দেখতাম না, তার কারণ হচ্ছে আমি ইউএসএ জিআরই অবশ্যই লাগতো, সেই জন্য আমি ইউএসএটা সবসময় অ্যাভয়েড করে দিতাম। তো আমরা যারা বিদেশে পড়তে যাব, সেই পড়তে যাওয়ার একমাত্র রিকোয়ারমেন্ট হচ্ছে, আমি বলবো সেটা হচ্ছে, যদি মাস্টার্স করতে যাই তাহলে অবশ্যই আমাদের আইএলটিএস একটা স্কোর লাগবে। সেই জিনিসটার বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আমি বাইরে পড়তে যাব সেই কথাটা ভাবার আগে আমাকে ভাবতে হবে যে আমাকে আইএলটিএস এক্সাম দেওয়ার মতো একটা মেন্টালিটি আছে, এই জিনিসটা আমাকে থাকতে হবে অবশ্যই। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত থাকবে না ততক্ষণ পর্যন্ত আসলে বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করাটা আমার মনে হয়। সেজন্য আইএলটিএস প্রথমে দেওয়ার একটা চিন্তা সেই মাথায় একটা সেটা থাকতে হবে, আচ্ছা কেন যাচ্ছে, কিভাবে, কোন প্রসিডিউরে যাচ্ছে, সেই জিনিসগুলো আমি পরে বলবো। এরপরে যদি আমি ইউএস যেতে চাই তাহলে তো আমার জিআরইটা অবশ্যই লাগতেছে, সেই জিনিসটা আমাকে চিন্তা করতে হবে। এখন সিজিপিএ ব্যাপারটা আসলে বাইরের দেশের ইউনিভার্সিটি গুলো টিচার আমি যতটুকু মনে করেছি, মানে যতটুকু আমি বুঝেছি, তাদের আসলে ন্যূনতম একটা ক্রাইটেরিয়া থাকে 2.5 বা 70% 80% মার্কস লাগে, এর চেয়ে বেশি না। তো ন্যূনতম মার্কস লাগতো তারা নিয়ে নেয় যখন একটা ছাত্রের মোটিভেশন থাকবে। এখানে কিন্তু মোটিভেশন আর রিকমেন্ডেশন লেটার খুব ইম্পর্টেন্ট। আপনি যখন একটা মোটিভেশন লেটার লিখবেন প্রফেসরকে, সেটা মোটিভেট করা। আর রিকমেন্ডেশনের ব্যাপারটা হচ্ছে আপনার ব্যাপারে আপনার শিক্ষকে কি লিখতেছে, আপনার ব্যাপারে কি কমেন্ট করতেছে, সেটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয়। মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মে অনেকে জানে গুরুমুখী শিক্ষা, এটা এখন না, যুগ যুগ আগে থেকে যে রামায়ণে আছে বা অনেক ধর্মে বা আছে, আমাদের বৈষ্ণব ধর্মে সেটা একটু বেশি, সেটা হচ্ছে গুরুমুখী শিক্ষা বলে সেটা একটা, অর্থাৎ গুরুর উপর নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়া। তখনই হচ্ছে আপনি গুরুর মাধ্যমে ঈশ্বর লাভ করা যায়। যদি আমাদের একটু ওই দিক দিয়ে একটু কথা বলি, সেক্ষেত্রে সেই বাস্তবতা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আছে বা আমাদের পড়াশোনায় আছে। কেমন, আপনি যদি আপনার শিক্ষককে নিজেকে সম্পূর্ণ সঁপে দেন, হ্যাঁ, সে কিন্তু আপনাকে একটা সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিবে। সে আপনার সম্পর্কে একটা সুন্দর সুন্দর মনের ভিতর থেকে একটা কমেন্ট করবে, এবং সে যেটা পারে নাই সেটা আপনাকে করানোর জন্য উৎসাহ দেবে, এবং সেই রাস্তাটা সে দেখিয়ে দিবে, কারণ সেই রাস্তায় গিয়েছে, সে ব্যর্থ হয়েছে, বা সে যেটা পারে না সে আপনাকে করানোর জন্য উৎসাহ দেবে। তো এই জিনিসটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যার সাথে কাজ করেন না কেন, আপনাকে আসলে নিজেকে পুরোটাই ওনাকে সঁপে দিতে হবে। মানে আমাদের যেটা ধর্মে আছে সেটা হচ্ছে, দুঃখিত আমি এগুলো আলোচনা করতেছি সেজন্য, কারণ কথার প্রসঙ্গে চলে আসতেছে বলতেছি, আমাদের যে রাধাকৃষ্ণ যে লীলা বলা হয় রাধাকৃষ্ণ, তো রাধাকৃষ্ণকে পেতে হলে আসলে আমাদের রাধাকৃষ্ণকে সঁপতে হবে না, আমাদের যে গুরুকে সঁপতে হবে। আমাদের গুরুর কাছে গেলে, গুরুকে যদি সঁপি, আমরা সেই রাধাকৃষ্ণকে পাওয়ার একটা আমাদের ধর্মগ্রন্থে আছে, শ্রীমদ ভাগবত গীতা এবং অন্যতম গ্রন্থে আছে। তো সেই ক্ষেত্রে আমি আমার এই রিসার্চের ব্যাপার হচ্ছে তেমন যে আমি যদি আমার সুপারভাইজার আমি নিজেকে সঁপে দিই, আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় আমি পৌঁছতে পারবো। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে একেবারে। মানে তার মনকে জয় করা এখানে সবচেয়ে একটা বড় ব্যাপার। কাজ করে, যাই করে হোক, ব্যবহারে হোক, কাজ করে হোক, যেটাই করে হোক, তার মন জয় করা, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি জিনিসটা পেরেছি, আমি এই জিনিসটা এই জায়গাতে সফল, যে আমি আমার যতজন শিক্ষক আছে, আমি তো সবাইকে আমি স্মরণ করি, আমি সবাইকে শ্রদ্ধা করি,
সবার প্রতি আমার কৃতজ্ঞতা অবশ্যই যে আমাকে এতটুকু পর্যন্ত আসার আসলে তাদের অবদান। তো এই বাইরের দেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে সেই জিনিসটা অবশ্যই প্রয়োজন এবং সেই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে, রিকমেন্ডেশনের ব্যাপারটা। আর হচ্ছে জিআরইটা বা এখন আমেরিকা একটা সুযোগ হয়ে গেছে, সেটা হচ্ছে সেই সুযোগটা হচ্ছে কি অনেক বিশ্ববিদ্যালয় জিআরই ছাড়া অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে। সেখানে যদি কারো জিআরই স্কোর থাকে তারা প্রায়োরিটি পাচ্ছে, আর জিআরই যাদের নাই তারা পাচ্ছে, তারা যে অ্যাডমিশন পাচ্ছে না। যেমন আমি জিআরই ছাড়া অ্যাডমিশন পেয়েছি, আইএলটিএস আর রিপ্লেস আমি ডিউলিঙ্গো একটা টেস্ট দিয়েছি। আমার কিন্তু আইএলটিএস ছিল না, আমি ডিউলিঙ্গো টেস্ট দিয়েছি, মানে আইএলটিএস এর পরিবর্তে ওই করোনার জন্য। আর আমার ইউনিভার্সিটিতে জিআরই ম্যান্ডেটরি ছিল কিন্তু করোনার জন্য, সেই ক্ষেত্রে আমি মনে করি করোনা আমার জন্য একটা আশীর্বাদ যে আমার দিতে হয় না। আচ্ছা যাই হোক, তো সেই করোনা বারবার আসবে তার দিকে তাকায় থাকতে হবে, সেটা আবার ফেক না, কারণ সে এই সেমিস্টার থেকে সে আবার জিআরই ম্যান্ডেটরি করে দিয়েছে। তো হয়তো একটা সেমিস্টার আমি পেয়েছি, সেটা আমার জন্য একটু লাগে। আর সবচেয়ে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে রিকমেন্ডেশন। আর পিএইচডির জন্য গেলে অবশ্যই আমাদের একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, কারণ রিসার্চ ব্যাকগ্রাউন্ড না থাকলে না আমরা পিএইচডি ফান্ড পাওয়াটা একটু টাফ হয়ে যায়, সেটা অনেক যুদ্ধ করতে হয়, অথবা জিআরএস স্কোর 320, 25, 30 থাকতে হয়। জিআরএস স্কোরটা যত ভালো হবে তখন মনে হয় সে এক্সট্রা অর্ডিনারি, তাকে আমাদেরকে পিএইচডিতে ভর্তি করানো যাবে। মানে এই জিনিসগুলো এক্সট্রা অর্ডিনারি থাকলে তাই সেই রিসার্চ ব্যাকগ্রাউন্ড না থাকতে পারে। আবার রিসার্চ ব্যাকগ্রাউন্ড ভালো থাকলে আপনার জিআরএস স্কোর কম হলেও সেটা কভার করে। তো এই জিনিসগুলো আসলে ঘাটাঘাটি করলে অনেক কিছু বোঝা যায়। আর জিপিএ কোনো ফ্যাক্ট না, মাথার মধ্যে আসলে জিপিএ জিনিসটা মাথা থেকে ফেলে দিয়ে মাথায় রাখতে হবে যে আমি নতুনত্ব বা আমার ভিতরে কি আছে সেই জিনিসটাকে আমি ইউনিভার্সিটি বা আমার সুপারভাইজার কতটা এক্সপ্রেস করা যায়। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে নিজের ভিতর যা আছে তা আসলে প্রকাশ করা, এই জিনিসটা কিন্তু একটা আমার মনে হয় কঠিন কাজ, কারণ প্রত্যেকে এই কাজটা পারে না আসলে ভিতরটাকে প্রকাশ করা। ভিতরে অনেক কিছু আছে কিন্তু বাইরে প্রকাশ করার ক্ষমতাটা নাই। এই জিনিসটা আসলে আমাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কিভাবে করতে হবে, যেমন যেই জায়গাটায় ছোট ছোট জায়গায় আমাদের নিজের ভিতর যে জিনিসগুলো আছে সেগুলো প্রকাশ করার জায়গা আছে, সেই জায়গাটায় আমাদেরকে প্রকাশ করা, সে ছোট হোক আর বড় হোক, মানে ছোট ছোট ভাবে আমাকে নিজেকে প্রকাশ করা। আমি এখানে ইংলিশের ক্ষেত্রে আপনি যেটা বললো সেই জিনিসটা যে প্রকাশ করার কথা বলতেছে, সেটা হচ্ছে আমি যখন আমার এক মামা আমাকে সাজেস্ট করেছিল সেই জিনিসটা, তো সেই জিনিসটা আমি করি এখন। সেটা হচ্ছে মামাকে বললো তুমি ইংলিশ ভালো করবে, একটা কাজ করো। আমি কি বলি, তুমি দ্য ডেইলি স্টার, সিএনএন, বিবিসি যে ওদের অনলাইন পেজ আছে না, ফেসবুক পেজ আছে, তাদের অনলাইন পোর্টাল আছে, তুমি ওই পোর্টালে পুরো নিউজটা পড়ে একটা কমেন্ট করবে। পুরো নিউজটা পড়ে একটা কমেন্ট করবে। তুমি এই কমেন্টটা, তুমি যদি তোমার মনে হয় যে কমেন্টটা মনে হয় ভালো না, তুমি এটা গুগলে একটু ট্রান্সলেট করে একটু গ্রামার চেক করে কমেন্টটা করো। এবং তুমি যখন একটা পুরো নিউজ পড়ে ওই নিউজের উপর 5টা লাইন কমেন্ট করবা, ওইটার উপর নিউজের উপর, এটা আসলে নিজেকে নিজে কনফিডেন্স তৈরি হয়। এবং এই নিউজের ওই কমেন্টের কেউ যদি রিপ্লাই দেয়, ওই কমেন্টের সাথে যদি একমত হয়, তখন নিজেকে নিজে মনে হয় যে না, আমি যা চিন্তা করতেছি তারপর অন্যের সাথে মিলে যাচ্ছে, এবং তারা এটাকে মনে হয় সাপোর্ট দিচ্ছে এই জিনিসগুলো। তো আমরা যেটা নিয়ে চিন্তা করি, যদি আমি মনে করি যে আপনাদের যে ওশানোগ্রাফি যে বিভাগটা, সেখানে যদি সেই ধরনের কোন নিউজ পোর্টাল, অনলাইন নিউজ যদি থাকে, কোন নিউজ আর্টিকেল বের হয় বা কোনো কিছু বের হয়, সেই জায়গায় আমি আমার মতামতটাকে এক্সপ্রেস করব। সেটা ভুল হোক আর শুদ্ধ হোক, আমি এক্সপ্রেস করব, এবং সেভাবে করে নিজের কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি, এবং সেখান থেকে কিন্তু আপনার মোটিভেশনটা আসবে। এবং মোটিভেশন লেখাটা কিন্তু সেই জায়গা থেকে আসবে, নাহলে কিন্তু অ্যাজ ইউজুয়াল মোটিভেশন লেখা। এখানে এখন মোটিভেশন লেটার নিয়ে তো অনেক ইউটিউব লেকচার আছে, অনেক কিছু আছে। মোটিভেশন লেকচার আসলে ইউনিক হতে হবে। সত্যিকারের মোটিভেশনটা আপনি মনের ভিতর যেটা সেটা লিখতে হবে। আপনি গুগল 5টা আছে, একজনের 5জন থেকে 5টা মোটিভেশন লেটার নিলেন, সব মিলে একটা মোটিভেশন লিখলেন, সেটা তো অন্যের মোটিভেশন লিখলেন, আপনি নিজের মোটিভেশন তো লিখলেন না। এবং তারা সহজেই বুঝতে পারে, তারা যেহেতু প্রফেসর, তারা যেহেতু প্রতি বছর অ্যাপ্লিকেশন ঘাটাঘাটি করে, তারা জানে আসলে কত ধরনের মোটিভেশন তাদের কাছে আসে। সুতরাং আপনি যেমন তেমন একটা মোটিভেশন লিখে দিলে তারা বুঝবে যে এটা কপি করে দিচ্ছে। তাদের আসলে এটা, কারণ আমরা করতেছি একটা মোটিভেশন 1 বছর লিখতেছি, তারা প্রতি বছর মোটিভেশন লেটার পড়তেছে প্রত্যেকটা ছাত্র থেকে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে ওই 5টা 10টা মোটিভেশন লিখে ওরকম যে ভাইয়া আপনি তো ইউএসএ যাচ্ছেন, আমার থেকে এখন অনেকে সিভি খুঁজে, ভাই আপনার সিভিটা একটু দেখেন আপনার মতো করে, আপনি যেহেতু যেতে পারছেন আপনারটা লিখুন। আরে ভাই, আমারটা লিখলে আমারটা বাদ দিতে হবে, এটা কারণ তাদের কাছে এই সিভি চলে গেছে,
তারা বুঝে গেছে এই সিবি দিয়ে হবে না, এখন আপনি আপনার মতো করে লিখেন। মানে এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। যে মোটিভেশন লিখে বা সিবি বলেন, আমি 10টা সিবি লিখে 10টা সিবি দিয়ে যদি আপনি একটা ইউনিক করতে পারেন সেটা ওকে, কিন্তু কারো মতো করে লেখাটা আসলে এই জিনিসটা আমাদের অ্যাভয়েড করতে হবে। এই জিনিসগুলো যখন আপনার ইউনিক থাকবে, লেখার ক্ষেত্রে হোক, মোটিভেশনের ক্ষেত্রে হোক, রিকমেন্ডেশন লিখতে যেটা হয় সেটা হচ্ছে কি, যে অ্যাজ ইউজুয়াল রিকমেন্ডেশন লিখলে ওরা বুঝে যায় যে এটা অ্যাজ ইউজুয়াল রিকমেন্ডেশন। গুগল একটা রিকমেন্ডেশন লিখলেন, অনেকগুলো গ্রুপে আছে, সেখান থেকে একটা স্যারকে কপি মেলে দিয়ে দিলেন, স্যারের সেই মেলটা একটু এডিট করে দিয়ে দিল, বা স্যারও তো এত সময় নেই আসলে, আমাদের সাবজেক্ট সত্যিকার এত সময় নাই যে একটা রিকমেন্ডেশন গুছিয়ে প্যারাগ্রাফ চেক করে সবকিছু দেখে নেয়, এত তো সময় নাই আসলে। আমাদেরকে রিকমেন্ডেশনটা রেডি করে দিতে হয় স্যারকে, আমিও দিয়েছি। তো রেডি করাটাও সেখানে একটা ব্যাপার, যে 5টা 10টা মিলে যে একটা নতুন করে করা, বা সত্যিকারের আপনি যে ল্যাবের এক্সপেরিয়েন্স বা সবকিছু মিলে একটা ল্যাব, এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে। সব মিলিয়ে যখন পয়েন্টের চিন্তাটা মাথা থেকে বাদ দিতে হবে, ভালো থাকলে ভালো, আমি বলবো না পয়েন্টটা একেবারে বাদ দিয়ে একটা, অবশ্যই লাগবে 3.5 4 পয়েন্টের কাছাকাছি থাকলে গুড, এটা খারাপ না, কিন্তু যাদের নাই তারা অডিট হওয়ার কিছু নেই, অবশ্যই অ্যাডমিশন পাওয়া যাবে, যদিও যে বললাম সবকিছু মিলাই একটা সুন্দর একটা প্রোফাইল তৈরি করা যায়। স্যার অনেক ধন্যবাদ। অনেক কিছু মিলে যাচ্ছে অনেকের সাথে আসলে, যেমন আমিও কিন্তু 3rd ইয়ারে আইএলটিএস করেছি, 4th ইয়ার শেষ করে সুইডেনে অ্যাডমিশন নিয়ে চলে যাব। তারপরে নুরুদ্দিন স্যার বললো যে না মাস্টার্স করতে হবে এখানে, তারপরে মাস্টার্স করব, এরপরে কোরিয়া গেলাম, আমেরিকা যেতে হবে, কিন্তু আমার আইএলটিএস এর তখন সময় শেষ হয়ে গেছে, কারণ আইএলটিএস করছি আমি 3rd ইয়ারে, জিআরই করা হয় না, টোফেল করা হয় না, কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু বাদ দিই না, অ্যাপ্লিকেশন করতেছি, কনসেপ্ট নোট পাঠাচ্ছি, রিকমেন্ডেশন লেটার স্যারদের কাছ থেকে নিচ্ছি, করতে করতে হঠাৎ করে দেখি যে ইউনিভার্সিটি অফ নিউ হ্যাম্পশায়ার, তোমার বোস্টনের পাশেই, একদম বোস্টনে যেতে আধা ঘন্টা লাগে, ওখানে বোস্টন ইউনিভার্সিটি থেকে বলতেছে যে তোমার সবকিছু ঠিক আছে, তোমার কনসেপ্ট নোটটা তো এক্সেলেন্ট, কিন্তু তোমার তো ইংলিশ একটা টেস্ট দিতে হবে। তো আমি বললাম যে ওকে, আই এম অলওয়েজ রেডি টু ফেস দ্য ইংলিশ টেস্ট। তো সেটা কিভাবে হতে পারে? আমি বললাম যে দেখো এই মুহূর্তে আমি যদি টোফেল দেই তাহলে সেটা নিয়ে রেজাল্ট আস্তে আস্তে রেজিস্ট্রেশন করতে করতে আমার 3 মাস লাগবে। ততদিন তুমি আমাকে একটা বিকল্প পদ বলো। ওটা ছিল প্রোগ্রাম ম্যানেজার, উনি দেব মোনাহান, কানাডিয়ান হাইড্রোগ্রাফি সোসাইটির চেয়ারম্যান উনি। তখন সে আমাকে বললো যে আমাদের এই সোসাইটির একজন লোক ইন্ডিয়া যাবে, আমরা তোমার জন্য তাকে ঢাকায় 2 ঘন্টা হোল্ড করাবো। তো সে ঢাকায় এয়ারপোর্টে তুমি আসবে, ওখানে তোমার সাথে আধা ঘন্টা কথা বলবে, তোমার সাথে কফি খাবে, এয়ারপোর্টে ঢুকার ব্যবস্থা তোমায় করতে হবে। আমি দেন এই সুযোগটা পেয়ে ঢাকায় গিয়ে মানুষজন ধরে আমাকে এয়ারপোর্টে, এই যে আমার ইমেল আসছে, এই ইমেলের বাবাতে আমি একটু এয়ারপোর্টে একটা রুমে একটু বসবো। তখন বললো যে ঠিক আছে, ম্যানেজার সাহেব যদি ইয়ে দেয়, মানে স্টেশন ম্যানেজার থাকে একজন, স্টেশন ম্যানেজারের সাথে আপনি কথা বলেন। এনিওয়ে স্টেশন ম্যানেজারের সাথে কথা বলে ওখানে বসে আধা ঘন্টা দেব মনোহরের সাথে কথা বলেছি, একটা কফি খাইছি, উনি চলে গেছে। তারপরে একটা মেল আসছে সিসি টু ইউনিভার্সিটি, সরি মেল টু ইউনিভার্সিটি সিসি টু মি, যে হিজ ইংলিশ স্কিল ইজ মোর দ্যান এনাফ। আর কোনো নাই, এই লাইনটা শুধু, এবং এই লাইনটা ব্যবহার করে কিন্তু আমি সারা পৃথিবীতে এখনো ঘুরতেছি ওই ইয়েটা ইউজ করে। এনিওয়ে এটা খুবই ইম্পর্টেন্ট, মানে ইউনিকনেসটাকে তুমি তোমার, অর্থাৎ সারা পৃথিবীতে যে নিয়ম চলছে, সারা পৃথিবীতে যতজনই সফল হয়েছে সবাই নিয়মের কিন্তু বাইরে গিয়ে কিছু একটা করার চেষ্টা করছে। আর নিয়মের বাইরে কিছু করা মানে হচ্ছে এটা তোমার নিজস্ব, একেবারে নিজস্ব জিনিসকে তুমি ইমপ্লাই করার চেষ্টা করছো, সেটা খুবই ইম্পর্টেন্ট। মোটিভেশন লেটার তুমি যেটা বলছো, মানে এই যে প্রতিদিন গতকালকে 3 জন পাঠাইছে মোটিভেশন লেটারটা একটু দেখে দেন স্যার, সিভিটা একটু দেখে দেন স্যার, আমার কনসেন্ট নোটটা দেখে দেন স্যার। আমার একটা ফোল্ডার আছে রিকমেন্ডেশন এন্ড তোমার মোটিভেশন লেটার, এখানে এখন 2100 মোটিভেশন লেটার এবং ইয়া আছে, তোমার রিকমেন্ডেশন লেটার আছে। তো আমি সবাইকে বলি তুমি একটা লিখো, হ্যাঁ ওখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক বা কোনো ধরনের বড় ধরনের প্রবলেম বা এটার সাথে সম্পর্কই নাই, অথবা এই কথাটা এখানে আনাও দরকার নাই, এরকম কিছু চেঞ্জ করে দেই 10 মিনিট সময় দিয়ে। কিন্তু ম্যাক্সিমাম মনে করে কেন স্যার আমাকে একটা মোটিভেশন লেটার লিখে দিতে পারে না? আমি উদাহরণটা এইভাবে দিই, অনেকে বলে স্যার এই কোয়েশ্চেন আনসার কি দিব, আমি বলি কোন কোয়েশ্চেন? বলে স্যার হোয়াট ডু ইউ মিন বাই হাইড্রোগ্রাফি। তো আমি বললাম কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই হাইড্রোগ্রাফি, আমি তোমাকে এই কোয়েশ্চেন আনসারটা কেমনে দিব? ঠিক আছে, ঠিক মোটিভেশন লেটারটাও কিন্তু এরকম, মানে মোটিভেশন লেটারটা একেবারে একান্ত তোমার নিজস্ব একটা বিষয়, তুমি সেখানে তুলে ধরবা হাউ ইউ গেট মোটিভেটেড, তুমি কিভাবে তোমার কাছে এই মোটিভেশনটা আসছে। সেখানে কোনো গল্প লেখারও দরকার নাই, সেখানে কোনো মিথ্যা কিছু লেখারও দরকার নাই। এমন হইতে পারে যে স্যার কালকে আমি শুনেছি আজকে আমি মোটিভেটেড, এবং আমি এত দ্রুত মোটিভেটেড হয়েছি এই কারণে, এটা যদি এক্সপ্লেইনেবল হয় দ্যাট উড বি অ্যাকসেপ্টেড।
এটা হচ্ছে আমার কথা, যে নিজের মতো করে নিজস্ব স্টাইলে নিজেকে এক্সপ্রেস করার ক্যাপাসিটিটা নিজেকে অর্জন করতে হবে। এটা করলে আমি মনে করি যে পৃথিবীর যে কোনো জায়গায় যাওয়া সম্ভব। শুধুমাত্র ওই যে বলছে নিজেকে তুলে ধরার মানসিকতা এবং স্কিলটা তোমাকে আয়ত্ত করতে হবে। আর রিসার্চ কনসেপ্ট, যেটা তুমি ওখানে গিয়ে মনে হয় সম্ভবত সবচেয়ে বেশি রিসার্চ কনসেপ্ট আমার ধারণা হয়েছে বুয়েটে, রিসার্চ কনসেপ্টটা তোমার থাকতেই হবে, তুমি কি করতে চাও আসলে। কারণ হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আমি এখন যেহেতু বাইরেরও কিছু থিসিস দেখি, সব জায়গায় দেখি যে 3টে কোয়েশ্চেন আনসার সবাই চায়। একটা হচ্ছে তুমি কি করতে চাও, একটা হচ্ছে তুমি কিভাবে করতে চাও, একটা হচ্ছে তুমি এটা কেন করবা, কি কাজে লাগবে, কারা ব্যবহার করবে, করে তারা কি কি করতে পারবে। এই 3টা জিনিস যদি কেউ এক্সপ্রেস করতে পারে তার কনসেপ্টে, তাহলে কিন্তু তার মানে আমি বলি যে হবেই, মানে অ্যাকসেপ্ট হবেই। কারণ এখন ধরো তুমি বলো স্যার আমি তো একটা লিখছি, এটা তো আমি খুব সুন্দরভাবে বলছি, কিন্তু ওরা তো আমারটা অ্যাকসেপ্ট করলো না। আর তোমার মতো তুমি যেটা বলছো, তুমি যে সিভিটা তোমারটা ফলো করে আরেকজন করতেছে, এরকম সিভি তো এখন গুগলে আসতেছে, সবার কাছে আছে। তো একই কথা, তুমি খুব সুন্দরভাবে একটা কনসেপ্ট নোট রেডি করেছো, দ্যাটস ফাইন, কিন্তু তোমার এরকম কনসেপ্ট নোট তো ওনার কাছে ভুরি ভুরি পড়ে আছে, মানে একই জিনিস রিপিট হয়েছে, এই কাজটা আরো অনেকে করছে, তাহলে তো হবে না। অর্থাৎ ইউনিক, তোমার কাছে একটা নতুন, খুবই ইম্পর্টেন্ট, সমাজের জন্য দরকার, রাষ্ট্রের জন্য দরকার, প্রকৃতির জন্য দরকার, পরিবেশের জন্য দরকার, ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য দরকার, গ্রিন টেকনোলজির জন্য দরকার, প্রয়োজন এমন কিছু তুমি যদি এক্সপ্রেস করতে পারো, ডেফিনেটলি ইট উড বি অ্যাকসেপ্টেড। এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমাদের স্টুডেন্টরা আগায়, তাহলে আমি মনে করি আমাদের ওশানোগ্রাফিতে সবচেয়ে বেশি সুবিধা। কেন আশুতোষ তুমি জানো? কারণ তোমার কেমিস্ট্রি কিন্তু সারা বাংলাদেশে অন্তত 30-32টা ডিপার্টমেন্ট ইউনিভার্সিটিতে আছে, বা আরো বেশি আছে, কিন্তু আমার ওশানোগ্রাফি সারা বাংলাদেশে হয়তো 8-10টা ইউনিভার্সিটি। আমার এই ওশানোগ্রাফির ছাত্ররা যেটাই লিখবে এটাই নতুন, যে কনসেপ্ট নোটটা দিবে ওই কনসেপ্ট নোটটাই আমাদের এখানকার জন্য নিউ থিঙ্কিং, নিউ অ্যাচিভমেন্ট, নিউ অ্যাপ্রোচ। সুতরাং আমার ছাত্রদের জন্য এত বেশি এগুলা মানে অপরচুনিটি ভাসছে, সেটা কল্পনা করা যায় না। আমার এক স্টুডেন্ট তোমার কাছে প্রশ্ন করেছে, যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে দেখো, বুয়েটে ভর্তি হওয়াটা তোমার জন্য কিন্তু একেবারেই একটা ট্রানজিশনাল পয়েন্ট আমি বলবো। কারণ বুয়েটে ভর্তির সুযোগ বা ভর্তি অবস্থানটাই তোমার জীবনের স্বপ্নটাকে অনেক বড় করে দিয়েছে, এবং সেখানে তুমি ইনশাআল্লাহ সফল হতে যাচ্ছ। ওর প্রশ্ন হলো, কলেজ থেকে পাস করে বুয়েটে তুমি কিভাবে ভর্তি হলা, বুয়েটে ভর্তি হওয়ার স্বপ্নটা দেখলা কিভাবে, আর এটা সম্ভব হলো কিভাবে? যেমন আমার বিশ্ববিদ্যালয় থেকে অনেকে পাস করে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে, বুয়েটে অ্যাপ্লাই করে, অনেকের হয়ও, কিন্তু তুমি কলেজ থেকে বুয়েটে কিভাবে গেলা? ধন্যবাদ স্যার। আসলে আমি যখন নরসিংহ কলেজ থেকে আমার যখন চাকরিটা হয়, তখন হচ্ছে আমি আমার নিচে অনার্স পাস করি, আমি এসএসসি সার্টিফিকেট আমার চাকরিটা নিই অ্যাটর্নি জেনারেল অফিসে অফিস সহকারী পোস্ট। যখন আমি ঢাকায় চলে আসি, তখন চাকরির আমার ঠিক 4 মাস পর আমার অনার্স রেজাল্ট পাবলিশ হয়, পিএইচডি। এরপরে আমি মাস্টার্সের জন্য ভর্তি হয়, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স করা যায়, সেই জিনিসটা আমি বেশি জানি। তার কারণ হচ্ছে এখানে আমি আমি প্রচুর পরিমাণ, আপনারা জানেন আমি আগে বলছিলাম প্রচুর পরিমাণ অনলাইনে আমি অনলাইনে থাকা মানে এই নয় আমি গেম খেলি, আমি ইউটিউব ভিডিও দেখি, যতটুকু আমি যদি আমার এখন স্ক্রিন শেয়ার দিই, আমার পিসিতে মিনিমাম 25টা ট্যাব দেখবে, এবং 25টা ট্যাবে 25 ধরনের কন্টেন্ট আছে। সত্যি কথা বলতে, এটা আমি চাইলে আপনাদেরকে এখন লাইভ দেখাতে পারি। তো কন্টেন্ট গুলা কি, জানার কন্টেন্ট। হ্যাঁ, আমি কোন একটা বিষয়ে যখন ঘাটাঘাটি করি, আমি অনেক কিছু করার চেষ্টা করি। সেই জিনিসগুলো আমি যখনই আমার ফ্রিল্যান্সিং বা আমার কম্পিউটার নিয়ে বসি, তখনই আমি এবং আমি যখন মনে করি আমার ফিউচার প্ল্যান কি, আমি কেমিস্ট্রি নিয়ে কি করতে যাব, তখনই আমি এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকতাম, ঘাঁটতাম। তবে এখানে একটু বলে দিই, আমাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করে মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটের মতো কোনো একেবারে বাজে ওয়েবসাইট আমার মনে হয় না পৃথিবীর আর কোনো ওয়েবসাইট আছে। মানে ইউরোপের, হ্যাঁ, মানে এত কোনো কন্টেন্টের অভাব, কোনো আপডেট নাই, ওয়েবসাইট কিছু নাই, এরকম একটা ব্যাপার আর কি। তো এটা দুঃখিত স্যার এটা বলার জন্য, কারণ আমাদের সেই প্রত্যেকটা একেবারে ওয়েবসাইটের ক্ষেত্রে এই জিনিসটা দুর্বল। কারণ আমাদের ওয়েবসাইট থেকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, ক্লাস বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিএসি বের হচ্ছে, তারাই তো পারে এই ওয়েবসাইটটাকে সুন্দর করে তৈরি করতে, একেবারে ফ্লেক্সিবল একটা ওয়েবসাইট। হ্যাঁ, কিন্তু না, ইনফরমেশন ঘাটতি করতে কিন্তু। তবে নোটিশগুলো দেখতাম, তো দেখে মনে হচ্ছে কি আমি এরপরে জানলাম যে 2014 সাল থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর কয়েকটা সাবজেক্ট অর্থাৎ নন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো ওরা এমএসসি করাচ্ছে 2014 সাল থেকে।
মেবি 96 অথবা 94 হতে পারে, আমি সামনে তখন থেকে এমফিল এবং পিএইচডি দিচ্ছি। 2014 সাল থেকে ওরা এমএসসি চালু করেছে। তখন আমি এই সার্কুলারটা পাওয়ার পর ঢাকায় এসে আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পর আমি অ্যাডমিশন টেস্ট দিতে হয়। অ্যাডমিশন টেস্টের 60 মার্কের অ্যাডমিশন টেস্ট হয়, 40 মার্কের ভাইভা, টোটাল 60 মার্কের অ্যাডমিশন টেস্ট, অর্থাৎ বিএসসি বেসিক নলেজ দিয়ে অ্যাডমিশন টেস্ট লিখিত, নট এমসিকিউ। মাল্টিপল চয়েস না, অর্থাৎ লিখিত কোশ্চেন দিয়ে নিচে লিখতে হয়। আনসারটা ছোট হয়, 2 লাইন 3 লাইন। আমাদের কেমিস্ট্রি তো কেমিস্ট্রি, ম্যাথ হলে ম্যাথের উপর কোশ্চেন দেওয়া বা ফিজিক্স হলে ফিজিক্স। তো সেই অ্যাডমিশন টেস্টে আমি কোয়ালিফাই হই। এরপর ভাইভাতেও আমি ভালো করি, ফাইনালি আমার নামটা চলে আসে মাস্টার্সের জন্য অর্গানিক ব্রাঞ্চে আমার। তো এর মধ্যে আমি কিন্তু ঢাকা কলেজে ভর্তি হয়ে গেছি, ঢাকা কলেজে 2-3 ক্লাসও করেছি। তো এইভাবে হচ্ছে করা যায়। আর আপনারা চাইলে এভাবে ওয়েবসাইট ঘাটাঘাটি করে অনেক কিছু ইনফরমেশন নিতে পারেন। শোনাচ্ছে, আচ্ছা আমি এখানে একটা সেটা হচ্ছে আমাদের বেশিরভাগ, আমাকে এখন অনেকে প্রশ্ন করে, আমাকে মেসেঞ্জারে অনেকে এখন প্রশ্ন করে যে হ্যাঁ এই ইউনিভার্সিটিতে আইএলটিএস লাগে কিনা। সেই ইউনিভার্সিটিতে আইএলটিএস লাগে কিনা সেটা আমাকে না জিজ্ঞেস না করে সেই ইউনিভার্সিটি রিকমেন্ড দিলেই তো। আচ্ছা ভাইয়া, কোন কোন ইউনিভার্সিটিতে আইএলটিএস লাগে না, কোন কোন ইউনিভার্সিটিতে আইএলটিএস লাগে না, সেটা তো আপনার ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন, গুগলে লিখলে বলতে পারেন। এরকম কিছু কিছু আজব কোশ্চেন যারা নিজে একটু গুগলিং করে না করে আমাকে বলে, আমার জাতীয় বিশ্ববিদ্যালয় কয়েকদিন ভাইয়া বুয়েটে কয়টা সেমিস্টার, এমএসসি তে বুয়েটে কয়টা সেমিস্টার, এমএসসি সেটা আমি গুগলিং করে পাই। বুয়েটে ভর্তি হতে কি কি লাগবে, কত পয়েন্ট লাগবে, বুয়েটে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, কত লাগবে সেটা সার্কুলার দেখলে বলতে পারি। আমাকে মানে এই ধরনের কিছু কিছু কোশ্চেন দেখলে বোঝা যায় আসলে সে আসলে ভর্তি হতে পারে। আমি সেটা তাকে ডিমোটিভেট করতেছি না স্যার, মানে সে, আমার মনে হয় সে আর বুয়েটে ভর্তি যখন আমি তার থেকে পাই, সে বুয়েটে আমার মনে হয় না সে সেই জায়গাটা রাখে। তা আমাদের তো যারা আমাদের সিনিয়র ভাইকে যারা বা সিনিয়র কোশ্চেন করার আগে আমাকে আগে মানে চ্যাটিং বক্সে আসে বা আমি ফ্রি চ্যাট করতেছি মেসেঞ্জার, একটা কোশ্চেন করে ফেললাম নিজে একটু ঘটাঘটি না করে, এই জিনিসটাকে আমাদেরকে অ্যাভয়েড করা দরকার আমাদের সিনিয়রদেরকে। আমার বলে ভাই আপনি কি কোশ্চেন থেকে বিরক্ত হচ্ছেন সেটা বলতেছেন, আমি কোশ্চেনের বিরক্ত হই না, আমি প্রত্যেকটা কোশ্চেনের রিপ্লাই দিই, ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব। কিন্তু এটা আমি এটাই মনে করি যে আমাদের আগে নিজে জানতে হবে, সেটা একেবারে না পারলে কিন্তু আমরা যে সিনিয়র ভাইদের কাছে আমরা যাবো এই জিনিসটা। তো এরকম আর কি, যেমন এই মহাসিন কলেজে বা মহাসিন কলেজ বলেন, বিভিন্ন ইডেন কলেজ বলেন বা বিভিন্ন কলেজ থেকে বিশ্ববিদ্যালয় বুয়েটে, এটা আমি বলবো একটা বুয়েটের, আমার মনে হয় আমার মতো ছেলেদেরকে বা আমার মতো আরো কিছু ছেলে আছে তাদেরকে বুয়েট মনে হয় নতুন রাস্তা দেখাচ্ছে, নতুন স্বপ্ন দেখাচ্ছে। এই জিনিসটা আসলে বুয়েট ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রির কাছে কৃতজ্ঞ, তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে নিচ্ছে। কিন্তু আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে নিচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মতো ছাত্রকে নিবে, তারা তো আমাদেরকে গোনায় রাখবে না। আমার মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাখবে না, আমার মনে হচ্ছে আমাকে মাস্টার্স ভর্তি করাবেন না, নিয়ম নাই। হ্যাঁ, তাহলে আমাদের স্বপ্নগুলো এখানে ব্রেকডাউন হচ্ছে। তো বুয়েটে তো আমার সেই স্বপ্নটা আবার নতুন করে জাগিয়ে তুলেছে, সেক্ষেত্রে আমি অবশ্যই বুয়েটের কাছে কৃতজ্ঞ, এবং আমার মতো অনেকে আছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বুয়েটে ভর্তি হচ্ছে। হ্যাঁ সামিদ, তুমি তোমার কোয়েশ্চেন আনসার পেয়েছো নিশ্চয়ই। আমি বাকিদেরও যদি এরকম কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে অথবা হ্যান্ড রেজ করে কোয়েশ্চেন করার জন্য আহ্বান জানাবো। হ্যাঁ, অত্যন্ত সুন্দর যে অ্যাপ্রোচটা তোমার, যে মানে কিছু কিছু জিনিস তো আসলে নিজেকে এক্সপ্লোর করতে হবে। এখন আমি ভাইয়া আমি ঢাকা যাব, যাও তুমি ঢাকায় ওই যে বাসে যেতে পারো, ওই যে গরিবুল্লাহ শাহ বাজার থেকে ওখান থেকে কিছু বাস ছাড়ে, এরপরে শুরু হয় ভাইয়া কত টাকা নেবে বাসে, ওদের কাউন্টার কোন জায়গায় আছে, ওখানে গিয়ে কিভাবে কথা বলতে হবে, তখন বলি যে তোমার ঢাকায় যাওয়ার দরকার নেই। ঠিক আছে? তো এখন এই উদ্ভট কোয়েশ্চেন আমার ছাত্ররা অনেক সময় আমাদেরকে করে যে আয়শা স্যার একটা মোটিভেশন লেটার লিখে দেন, যখন বলি যে একটা ড্রাফট করো আর 3 মাস কোনো খবর নাই, হঠাৎ করে গিয়ে ধরো আরেকজনকে যায় কি বললো যে মুন্না স্যার তো কোনো স্যারই না, একটু হেল্প করে না। তো আমি বললাম যে কি হেল্প করলাম তো জানি না, তো হঠাৎ করে রিকল করলাম, ও আচ্ছা সে তো আমার কাছে একটা মোটিভেশন লেটারের জন্য আসছিল। তা আমি তখন তাকে ফোন করলাম যে তুমি কি মোটিভেশন লেটার লিখছিলা, বলে না স্যার সময় পায় না। মানে হে ওর মোটিভেশন লেটার সময় পায় না, সে আরেকজনকে যায় বলে যে মুন্না স্যার হেল্প করে না, তাহলে আমি হেল্পটা কাকে করব আর ও হেল্পটা কাকে করবে? মানে এই যে নিজে যে বিষয়গুলো এক্সপ্লোর করতে পারার কথা বা করা উচিত কমপক্ষে, সেই কাজটা যদি আমরা না করি তো তাহলে তো আসলে অন্য কেউ তোমাকে হেল্প করতে আসবে না, নিজের জন্য নিজেকে হেল্প করতে হবে। কিছু কিছু বিষয় আছে নিজেকেই জানতে হবে।
এটা ছাড়া কোনো গতি নাই। এনিওয়ে, এখন বিষয় হচ্ছে যে মানে আমেরিকার ধরো একটা নামকরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলা, কারণ হচ্ছে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সেই সুযোগটা দিয়েছে। আমি খুব দুঃখ ভরে বলতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের গত মিটিং এ আমি খুব মানে জোর করে বলছিলাম যে স্যার আমার এখানে কিছু বিদেশি ছেলে ভর্তি হতে চাই, কিন্তু ওরা কেমনে ভর্তি হবে ইনফরমেশনটা কোথাও নাই। তো ওনারা বললো যে এম্বাসিতে যোগাযোগ করতে হবে। আমি স্যার এম্বাসিতে যোগাযোগ করতে হবে এই কথাটাও তো আমাদের ওয়েবসাইটের কোথাও নাই। তো ওদেরকে যখন আমরা যোগাযোগ করে স্বাভাবিকভাবে ওদেরকে আমরা বলছি ইউ ক্যান চেক আওয়ার ওয়েবসাইট, কারণ আমরা জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা ওয়েবসাইট আছে। তো কিন্তু আমি আসলে ওয়েবসাইটে কোথাও এটা খুঁজে পাই নাই। তো আমি তখন বললাম স্যার আমাদের ওয়েবসাইটে তো এটা জানতে হবে। তখন তুমি বিশ্বাস করো তখন এমনও ইয়ে আসছে যে যেই ছেলে অন্য বিশ্ববিদ্যালয়ে মানে বাংলাদেশে পড়তে আসবে অথচ আমাদের ইয়েতে এম্বাসিতে যোগাযোগ করবে না, তার আসার দরকার কি? তা আমি প্রশ্ন করছিলাম যে পাল্টা স্যার আমরা যারা সারা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় করছি আমরা কখন আমেরিকান এম্বাসিতে যোগাযোগ করছি বা ইউরোপিয়ান এম্বাসিতে যোগাযোগ করছি? যখন অ্যাডমিশন হয়ে গেছে তখন না যোগাযোগ করছি, তার আগে তো আমার কোনো এম্বাসিতে যোগাযোগ করার প্রশ্নই আসে না, যদি থ্রু এম্বাসিতে কোনো ধরনের সার্কুলার না হয়। তো এটা একটা। আরেকটা হলো এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে কতগুলো নিয়ম যে কি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাত্র হইতে হবে। এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এরা সবাই ব্রাহ্মণ আর বাকি সবাই কি নমশূদ্র, ওখানে কি ভালো ছাত্র ভর্তি হয় না? মানে আমাদের এই যে কতগুলো নিয়ম, আর ইভেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আরেকটু রিল্যাক্স আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরো কঠিন অবস্থা, যে আমার এখানে ভর্তি হতে পারতেছে না সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে কিন্তু আবার ভর্তি হচ্ছে, সেখান থেকে সে পিএইচডিও করছে। তো এই নিয়মগুলো আসলে আমাদেরকে পরিবর্তন করতে হবে, মানে আমাদের জাতীয়ভাবে পরিবর্তন করতে হবে। তারপরেও আমি বলবো এই জন্য কি আমরা বসে থাকবো? এই জন্য আশুতোষরা কি বসেছিল বা অন্যরা কি বসে আছে? না, আমাদেরকে কিন্তু যেখানেই যে পথ আছে সেই পথটা এক্সপ্লোর করতে হবে, সেই পথে এগিয়ে যেতে হবে। এখন আমার এখানে যে ছাত্ররা আছে আশুতোষ, এরা এখানে 4th ইয়ার আছে, মাস্টার্স আছে। তো তুমি তো ধরো কেমিস্ট্রিতে মাস্টার্স করে অ্যাপ্লাই করা শুরু করেছো। আমার ছাত্রদেরকে তো আমি 3rd ইয়ার থেকেই চেষ্টা করি, এদেরকে বলি যে লেখালেখি শুরু করো ভাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদেরকে লেখো। প্রফেসর যদি কনভিন্স হয়, কারণ পৃথিবীতে প্রফেসরদের এত ভ্যালু, মানে উইদাউট বাংলাদেশ এত ভ্যালু প্রফেসরদের, যে প্রফেসররা যদি বলে যে এই স্টুডেন্টকে আমি আনতে চাই, the university administration would be convinced। মানে প্রফেসর কেন? কারণ হচ্ছে প্রফেসর নিশ্চয় তার মধ্যে কোনো না কোনো কিছু দেখেই তারপরে কনভিন্স হয়েছে, সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। তা আমি ছাত্রদেরকে বলি আইএলটিএস করবা, টোফেল করবা, জিআরই করবা, গুড, কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে লেখালেখি শুরু করো, কোন বিশ্ববিদ্যালয়ে কি ধরনের সুযোগ আছে, কোনটা বাধা, কি রিকোয়ারমেন্ট লাগবে, এই বিষয়গুলো নিয়ে। মেহেদি তুমি মিউট করতে হবে। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ছাত্র যারা এখন 3rd ইয়ার আছে তাদের জন্য তোমার একটা স্পেসিফিক বক্তব্য আশা করছি। যারা 4th ইয়ার আছে টার্মিনাল, তাদের জন্য, সাথে সাথে এখানে কয়েকজন মাস্টার্সেরও আছে, এদের জন্য, এই 3টা স্টেজের স্টুডেন্টদের জন্য তুমি তোমার পার্সপেক্টিভে, তোমার আন্ডারস্ট্যান্ডিং এ খুব সংক্ষেপে তুমি স্পেসিফিক ভাবে একটু সাজেশন দাও যে 3rd ইয়ারের ছেলেটা সে যদি বিদেশে যেতে চায় অথবা বাংলাদেশে থাকতে চায় কিন্তু গবেষণা বা উচ্চশিক্ষা বা জবে, রিলেভেন্ট জবে থাকতে চায়, তার কি করা উচিত? 4th ইয়ারটা আরেকটু অ্যাডভান্স, তার কি করা উচিত? আর মাস্টার্সে যিনি আছেন একেবারে বুড়া, ওনার কি করা উচিত? এই 3টা বিষয় নিয়ে স্পেসিফিকলি বলো। তার আগে স্যার আমার তাদের হয়ে আমি জানি না তারা আমাকে এটা অ্যাপ্রুভ করবে কিনা, তাদের হয়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট স্যার, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আন্ডারে কিন্তু একটা ইনস্টিটিউশনাল মেইল দেওয়া আমার মনে হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাই। তো এই ইনস্টিটিউশনাল মেইলটা দেওয়া খুবই জরুরি স্যার, আমার মনে হয়, আমি যেটা ফিল করি। আপনারা যদি চান স্যার অবশ্যই দিতে পারবেন। আচ্ছা, আমি এটা অ্যানসার দিই। এটা নিয়ে আমরা গত 1 বছর ধরে কাজ করছি, অলরেডি স্টুডেন্টদের কাছ থেকে ফর্ম ফিল আপ জমা নেওয়া হয়েছে, সম্ভবত রিসেন্টলি বা কেউ হয়তো পেয়ে গেছে এর মধ্যে। আচ্ছা, কেউ কি পেয়েছ? হ্যাঁ, পাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের আইটি সেল এটা নিয়ে কাজ করেছে। আমার মনে হয় অনেক স্টুডেন্টদের কাছে, অনেক স্টুডেন্ট সম্ভবত ফর্ম জমাও দিয়েছে, মানে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এগুলো একটু সময় লাগছে, হয়ে যাবে আশা করছি। টিচাররা পেয়ে গেছে অলরেডি, আমরা ইউজ করছি, স্টুডেন্টরা পেয়ে যাবে। আমাদের ওরা যেটা পাবে সেটা হচ্ছে তাদের নাম অথবা যে কোনো একটা আইডি @cu.ac.bd, এটা কার্যক্রম চলছে। হ্যাঁ, কারণ স্যার আমরা যখন একটা প্রফেসরকে লিখি বা আমরা একটা ইউনিভার্সিটি লিখি স্যার, আমরা যখন একটা জিমেল দিয়ে লিখি, এটা স্যার ওদের কাছে এটা স্প্যাম মেইল হয়ে যায়, আর ওরা কখনো স্যার স্প্যাম মেইল চেক করে না স্যার, সেজন্য আমাদের প্রপারলি ওদের কাছে পৌঁছানোটা কঠিন হয়ে যায় স্যার।
সেটা একটা ইনস্টিটিউশন মেল। আমি মনে করি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এটা তার আইডেন্টিটি, একটা আইডি কার্ডের চেয়ে এটা একটা খুব একটা আমার কাছে মনে হয় সেটা আইডি কার্ডের চেয়ে এটা একটা মারাত্মক জিনিস বা সেটাই। খুব একটা উপকারী জিনিস, একটা ইনস্টিটিউশনাল মেল। এটা যদি তাদেরকে দেওয়া হয় সেটা ভালো হয় স্যার। আচ্ছা, এখন আমি স্যার আমার ক্ষেত্রে সেটা আমি জানি না, আমার ক্ষেত্রে আমার বলাটা ঠিক হবে না, কারণ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয়ে একজন ওশেনোগ্রাফি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার বা মাস্টার্সের কি করা উচিত সেটা বলা। তবে আমি এই যে সাকসেসম্যান হিসেবে বলবো না, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের হয়ে আপনারা সেটা শুনবেন না। আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে আপনারা শুনলে সেটা মনে হয় অ্যাকসেপ্ট করলে ভালো হয়। কারণ যদি মনে হয় যে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেড়ে সে পাবলিকের হয়তো আন্ডারস্ট্যান্ডিংটা কি বুঝবে, আমাদের সমস্যাটা সে কি বুঝবে, সেক্ষেত্রে সেক্ষেত্রে হলে হয়তো আমারটা অ্যাকসেপ্টেবল হবে না। কারণ হবে না এই জন্য যে কারণ ওখানের এনভায়রনমেন্টটা আমি বুঝতেছি না, যে ডিপার্টমেন্টের এনভায়রনমেন্টটা আমার কাছে অ্যাকসেপ্টেবল না, বা আমি বুঝতেছি না আসলে ও ডিপার্টমেন্ট ইন্টারেক্ট করছে কে? স্যার এখন ঠিক আছে? ওকে, তো যেটা বলতেছি সেটা হচ্ছে অভিজ্ঞতা থেকে যেটা বলি সেটা হচ্ছে যারা থার্ড ইয়ার আছে তাদের এই মুহূর্তে প্রয়োজন যে প্রফেসরদেরকে মেল দেওয়া মাস্টার্স এর জন্য এই মুহূর্তে। কারণ মেল দিলে হচ্ছে কি 1000টা মেল দিলে মনে হয় 10টা রিপ্লাই পাবে, 10টা রিপ্লাই হতে পারে অ্যাজ ইউজুয়াল মেল। বাট আপনি যদি মনে করেন যে 50টা মেল দিলেন রিপ্লাই তো পাচ্ছি না, কি হবে এই মেল? আপনি 1000টা মেল দিলেন 10টা রিপ্লাই পেলেন, সেটা অ্যাজ ইউজুয়াল মেল। আসলে আপনার মেল পজিটিভ মেল রিপ্লাই দরকার একটা, মানে ওই যে বললাম গোল্ডেন সোনার হরিণ যেটা বলা হয়, পজিটিভ মেল একটা দরকার। আপনার 1000টা মেল করছে, আমার 1000টা দরকার না, কিন্তু 500টা করলে 500টা মেলও আমার রিপ্লাই দরকার নাই, অ্যাজ ইউজুয়াল রিপ্লাই আমার দরকার। আমার দরকার একটা পজিটিভ মেল, এবং একটা পজিটিভ মেল যতক্ষণ না আসবে ততক্ষণে আমি মেল করতে থাকবো ঘেটে ঘেটে, ওয়েবসাইট ঘেটে ঘেটে আমার থার্ড ইয়ারের। আর থার্ড ইয়ারের এই মুহূর্তে যেটা দরকার সিজিপিএ দিকে ফোকাস দেওয়া। যাদের সিজিপিএ কম তারা থার্ড ইয়ার তো ফোর্থ ইয়ারটা পড়াশোনা করে, যাদের 2 পয়েন্টের নিচে এখনো আছে তারা 2টা ইয়ার কভার করে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কভার সিজিপিএ 3 পয়েন্ট আপ আনো। এইটা হচ্ছে আমার যেটা আমি করছি সেটা আপনাদেরকে, যাদের সিজিপিএ কম আর যারা ভালো তারা ওকে ফাইন, তারা এই মুহূর্তে থেকে প্রফেসরকে মেল করেন এবং পাশাপাশি আইএলস এর প্রিপারেশন নিতে পারেন। আর এটা হচ্ছে তাদের, এছাড়া অনেক কিছু। আর মেইন এখন মুখ হচ্ছে একাডেমিক পড়াশোনা। থার্ড ইয়ারের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একাডেমিক ছাড়া এখন অন্য কিছু চিন্তা করার কোনো দরকার নেই। একাডেমিক পড়াশোনায় হচ্ছে একেবারে ম্যান্ডেটরি, কারণ একাডেমিক পড়াশোনা ছাড়া আপনি আসলে ডিপ নলেজটা পাবেন না পড়াশোনার ক্ষেত্রে। কারণ আপনার যে রিসার্চ করার ক্ষেত্রে একাডেমিক নলেজ গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যে যে রিকোয়ারমেন্ট, যে সিলেবাস, যে স্যাররা আপনাদেরকে যেভাবে গাইড করে সেটাকে পারফেক্টলি ভাবে ডিপলি জানা, সেটা হচ্ছে এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার জন্য। যাদের রেজাল্ট এখনো থার্ড ইয়ার পর্যন্ত অনেক ভালো আছে তারা হচ্ছে এখন আইএলসি দিকে একটু সময় দিতে পারে। আর যারা ফোর্থ ইয়ারে আছে এখন তাদের ক্ষেত্রে তো আমার মনে হয় রেজাল্টটা মোটামুটি একটা দাঁড়াই গেছে, তাদের একটা মেন্টালিটি সেট আপ হয়ে গেছে, তাদের ফোর্থ ইয়ারের পয়েন্ট এমন একটা আসবে যাদের পয়েন্ট একেবারে মেন্টরে আইএলস করে নিতে পারেন। আর মেলটা আসলে থার্ড ইয়ার থেকে করতে পারেন ফোর্থ ইয়ার। আর আপনাদের জন্য ফোর্থ ইয়ার জন্য মেলটা মাস্ট। প্রতি সপ্তাহে আমি বলবো প্রতি সপ্তাহে 7 দিনে মিনিমাম 50টা মেল করা, মিনিমাম। বেশি করলে তো ভালো, মানে একদিন বসে আপনি 5-10টা মেল করবেন প্রতিদিন বসে 1 ঘন্টা ল্যাপটপে বসে রাতে 12টা দিকে বা যখনই ফ্রি পান তখন ল্যাপটপে বসে 5-10টা মেল করা। এবং প্রতি সপ্তাহে 50টা করেন, দেখবেন যে অবশ্যই অবশ্যই ফোর্থ ইয়ার একটা ভালো ফিডব্যাক পাবেন আমার মনে হয়। আমার মনে হয় যে আইএলটিএস পরীক্ষা দেওয়ার পর অনেক সময় থাকে, এই সময়টা আপনাদের এক্সট্রা যে কোয়ালিফিকেশনগুলো এগুলা গেইন করা। এবারে এক্সেলের কিন্তু শিক্ষা শেষ নাই, এক্সেলের ডাটা অ্যানালাইসিস শিক্ষা শেষ নাই। আপনি চাইলে 5 বছরের এক্সেল শিখতে পারবেন। এক্সেল নিয়ে একটু ঘাটাঘাটি করা এবং ডিপলি এক্সেল গুলো শিখা, এসপিএস
আমার মনে হয় গুলো একেবারে ক্লিয়ার করে ফেলা। তার কারণ হচ্ছে আপনি যখন বাইরে পড়তে যাবেন এই জিনিসগুলো আপনাকে কেউ শিখে না, জিনিসটা নিজে থেকে শিখতে হবে। যখন শেখা থাকবে তখন আমি কাজ করতে, না হলে কি করতে হবে, সিনিয়রদের কাছে যাই শিখতে হবে, এটা কিভাবে করে, এটা কিভাবে করে, এটা কিভাবে করে। আর যারা মাস্টার্সে আছে, তারা যারা পিএইচডি করার জন্য নিচ্ছে, তাদেরকে আসলে প্যাশনালি আমি আমি একটা কথা বলি, সেটা মেন্টালি হোক, শারীরিক হোক, কথাবার্তা হোক, মনে করতে হবে আমি এখন বিদেশে আছি। এই জিনিসটা যখন সেট আপ হয়ে যাবে তখন অনেকটা ইজি হয়ে যাবে যে আমি অ্যাপ্লিকেশন করা, প্রফেসরের সাথে ইন্টারভিউ দেওয়া, কোনো কিছু লিখা, ইউনিভার্সিটি সম্পর্কে জানা। আমি যদি এখানে ছোট্ট একটা উদাহরণ শেয়ার করি, সেটা হচ্ছে আমি প্রতিদিন প্রতি সপ্তাহে 2টা ইউনিভার্সিটি ঘাটাঘাটি করতাম, একটা রুটিন ছিল। আমি যে ইউনিভার্সিটি ঢুকতাম, আমার মন প্রাণ আত্মা সব ওই ইউনিভার্সিটিতে চলে যেত। আমি এখন চিন্তা করে হাসি আর কি। আমি তখন চিন্তা করতাম, উদ্ভট চিন্তা ভালো করতাম। আমি ওখানে ভালো রেস্টুরেন্ট কোনটা, আমার একেবারে মানে আমার পুরো আত্মা দেহটা, আমি তখন বাইরের আর কিছু না, এইটার গুগল ম্যাপ হতে শুরু করে, স্যাটেলাইট ম্যাপ হতে শুরু করে, ওই ইউনিভার্সিটি একেবারে খুঁটিনাটি সব আমি, অর্থাৎ আমি মূলত 2-3 ঘন্টার জন্য হচ্ছে ইউনিভার্সিটি ভিজিট করে, মনে হচ্ছে কি আমি ভার্চুয়ালি এখান থেকে ভিজিট করে চলে আসছি। এই জিনিসগুলো আমাকে, তো আমরা যারা মাস্টার্সে আসি, যারা পিএইচডি জন্য করবো, তারা আসলে মেন্টালিটি পাবে, এখনই প্রিপারেশন নিতে হবে। আপনি এখন বাইরে মনে করতে হবে দেশে থেকে বাইরে আর কি, আপনার দেহটা এখানে, আত্মাটা ওখানে পড়ে আছে, ওরকম মেন্টালিটি করে আগান। অ্যাজ ইউজুয়াল যেগুলো প্রিপারেশন নেওয়া দরকার, যে আইএলটিএস, জিআরই, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্যারের সাথে সুসম্পর্ক তৈরি করা। ওই যে বললাম, গুরুর প্রতি আপনাকে সমীপে দেওয়া, এই জিনিসটা যখন আপনি সমীপে দিতে পারবেন, স্যার আপনার জন্য অবশ্যই চেষ্টা করবে আপনাকে ভালো জায়গায় পৌঁছিয়ে দিতে। তো অবশ্যই পাশাপাশি তো পড়াশোনা আছে, আর কিছু গ্যাপ থাকলে স্যার আপনি একটু কাইন্ডলি শেয়ার করতে। তোমাদেরকে আবারও বলছি, যদি তোমাদের কোয়েশ্চেন করার ইয়ে থাকে, তোমরা হ্যান্ড রেজ করতে পারো, অথবা এখানে কোয়েশ্চেন লিখেও পাঠাতে পারো, যেটা আমি নিজে ওকে কোয়েশ্চেন করলে সে আনসার দিবে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আমি আশুতোষের কাছে এখন একটা বিষয় জানতে চাইবো। আশুতোষ, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের এই যে তুমি যে ধরো প্রবলেম গুলা বা যে অবস্টাকলস গুলা ওভারকাম করে সামনে এগিয়ে আসতে হলো, আমাদের যে পরিবেশে আমরা বড় হই, বিশেষ করে আমরা যারা গ্রাম থেকে আসছি বা শহরে আছি, আমাদের আশেপাশের অনেক ধরনের মানে অবস্টাকলস আছে আর কি, যে আমরা ওই পরিবেশটাকেও আসলে ওরকম পাই না, যে আমার পরিবেশ, আমার বাবা মা আমাকে বলবে যে তুমি অ্যাপ্লাই করো, বা বলতে হবে, এরকম একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করে। আমার তো কিছু বললো না, আমাকে তো আমার টিচারে কিছু বললো না, তারপরে আমার তো এই বিষয়ে আমি তো জানতে পারলাম না। মানে এই যে সেলফ রিয়েলাইজেশন অথবা সেলফ কি বলবো, এটা ইনফ্লুয়েন্সটা যে অটোমেটেড সিস্টেমে, মানে কম্পিউটারের মধ্যে নিজের মধ্যে অটোমেটেড সিস্টেমে ডেভেলপ হওয়ার যে একটা ট্রেন্ড নিজের মধ্যে তৈরি করা, এই বিষয়টা, আর ওই সামাজিক যে ধরো আমাদের অবস্থান থেকে বেরিয়ে এসে কাজগুলো করা, এটা আমাদের স্টুডেন্টরা অনেক সময় তারা এটা এক ধরনের ইয়েতে পড়ে যায়, দোলাচলে পড়ে যায়, যে এখানে তো এরকম ট্রেন্ড নাই। যেমন কোচিং ধরো অনেকগুলা আমাদের ইয়ে আছে, কনসালটেন্সি ফার্ম আছে, অনেকে মনে করে যে আচ্ছা আমি আগে মাস্টার্স অনার্স শেষ করি, তারপরে যাই আইএলটিএস এর প্রিপারেশন নিব, আইএলটিএস পরীক্ষা দিব, তারপরে লেখালেখি শুরু করব, তারপরে কোনো কনসালটেন্সি ফার্মে যাব, ওখান থেকে ওখানে তো হয়তো 50,000 টাকা দিলে আমাকে সবকিছু রেডি করে দিবে, যেরকম তুমি ওই যে টার্ম পেপার রেডি করে দিতা, ওরকম আর কি। মানে এই যে আমাদের যে একটা অ্যাভারেজ সিস্টেম, এই অ্যাভারেজ সিস্টেম থেকে আমাদের স্টুডেন্টরা, তুমি এখানে আসলে ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয় তারপরে পাবলিক বিশ্ববিদ্যালয়, এই বিষয়টা আসলে এখানে কোনো মুখ্য বিষয় না, এই বিষয়টা আলোচনার বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা কিন্তু একই সমাজে বসবাস করি, আমাদের সমাজে কিন্তু কমন কিছু ক্যারেক্টারিস্টিক্স এর মধ্য দিয়ে আমরা যাচ্ছি।
তো এখান থেকে আমরা মানে কিভাবে এই যে ধরো সামাজিক যে কতগুলা অবস্টাকলস আমাদেরকে ঘিরে রাখে সবসময়, ওখান থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি, এটা একটা বিষয়। আর একটা বিষয়, তুমি আদৌ কি মনে করো যে আমি আমার চাকরি মানে আমার প্রফেশন আর আমার যে ফ্যাশন হবি অথবা হায়ার স্টাডি এগুলোর সাথে লিঙ্ক আপটাকে তুমি কি খুব গুরুত্বপূর্ণ মনে করো? যে আমি এই সাবজেক্টে পড়ালেখা করে যদি একটা চাকরি না পাইলাম, তা আমি এটা তো পড়বো কেন? মানে আগে থেকেই যে আমার যেরকম, আমি উদাহরণটা এরকম দিই যে আমার কাছে অনেক লোকজন আছে, স্যার আমাকে একটু কোথাও ঢুকাই দেন না। তো আমি তখন বলি যে কেন, কি স্যার একদম মানে কোনো কিছুই করার নাই, আজকে এত বছর ধরে বেকার আছি, অমুক আছি তমুক আছি, ফ্যামিলি এই বলে। তো হঠাৎ করে কোথাও সুযোগ পেলে ফোন করে বললাম যে ভাই তুমি অমুক জায়গায় গিয়ে একটু সিভিটা দিয়ে আসো, একটা ইন্টারভিউটা দিয়ে আসো। খুব খুশি হয়ে গেল, 1 ঘন্টা পরে অথবা সন্ধ্যা আবার ফোন দিল, ফোন দিয়ে কি বললো, স্যার কত টাকা দিবে? তা আমি বলি যে আশ্চর্য কথা, আমি তো খুবই বিরক্ত হলাম তোমার কোয়েশ্চেনে। তুমি আদৌ ইন্টারভিউ দিতে গিয়া ওখানে যায়া তুমি এই কাজটা পারো কিনা, পারবা কিনা, ওরা তোমাকে নিচ্ছে কিনা, তারপর নেয়ার পরে তুমি তাদের কাজটা করতে পারলা কিনা, এই বিষয়টা একবার মাথায় নিলা না? স্যার তারপরে ফ্যামিলিটা কেমনে চলবে, এই করবে সেই করবে, মানে এই জায়গা থেকে কিন্তু পৃথিবীর বেরিয়ে আসছে। পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমি দেখছি প্রথম 2 মাসে কোনো টাকাই যায় না, ম্যাক্সিমাম জায়গায় 2-3 মাস তোমাকে হ্যাঁ খাওয়ার টাকা দিবে, তুমি কোন রকমের মেসে থাকার টাকা দিবে, কিন্তু তোমাকে কোনো স্যালারি দিবে না, কারণ তোমার থেকে তারা দেখতে চায় যে তোমার ক্যাপাসিটি কি, অ্যাবিলিটি কি। ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে যে আমরা কিছু আগেই, এখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ি, তখনই ও তো কোয়েশ্চেন করে করে, ওর বাবা মাও কোয়েশ্চেন করে এই সাবজেক্ট থেকে পাস করে স্যার কি হবে, কোথায় যাবে। ঠিক আছে, এই বিষয়গুলোর সাথে নিশ্চয়ই তুমিও পরিচিত, আমরা সবাই পরিচিত। এই বিষয়ে কি বলবা তুমি, আসলে তোমার কি বলার আছে এই বিষয়ে? স্যার আসলে আমরা একটা এই জিনিসটা আসলে সামাজিক একটা বেদি ধরতে পারি, যে মানসিক একটা বেদি। আমাদের আশেপাশে যারা আছে, যে ছাত্রগুলো আছে, বা আমার আমার পরিবারের সদস্যের কথা বলে, আমার আমার বোনের ছেলে মেয়েরা বা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা জুনিয়র আছে, তারা তারা আসলে তাদের অবস্থান থেকে একটা ভালো পজিশনে যাবে এটা চিন্তাই করতে পারে, কারণ তাদের আশেপাশে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি, এমন একটা অনেক পরিবেশ তৈরি হয়ে গেছে। যে কালকে আমি আমার জন্মস্থানে গিয়েছিলাম, তো আমি বলছি তুমি তো অনেক লম্বাই, শরীর টরীরে অনেক ভালো, তুমি পুলিশে দিচ্ছ না কেন? বলে দাদা পুলিশে তো 20 লাখ টাকা লাগে। তোমার পুলিশে 20 লাখ টাকা লাগে সেটা কে বলে? ওদের শুনছি মানুষে বলে, সেজন্য আর অ্যাপ্লাই করে না, এত টাকা আমার নাই, অ্যাপ্লাই করবো। এই যে এই যে মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে আসলে সরকারি চাকরি মানে টাকা, টাকা ছাড়া সরকারি চাকরি হয় না। এটা একটা আসলে কি বলবো, আমাদের ওই যে ইনফরমেশন যে গ্যাপ, বা প্রত্যেকটা তথ্য আমাদের গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তেছে না, যে গ্যাপিং আছে সমস্যাটা, ভালো কিছু ছড়াচ্ছে কিছু ছড়াচ্ছে। এই যে টাকা ছাড়া সরকারি চাকরি হয় না, লবিং ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায় না, এই জিনিসগুলা যেমন ছড়িয়ে গেছে, যার কারণে আমাদের সামাজিক একটা মানসিক ব্যাধি বলবো আমরা, মানসিক ব্যাধি হয়ে গেছে। যে আসলে আমাদের ডিপার্টমেন্টে বা প্রত্যেকটা ডিপার্টমেন্টে এমন অনেক আছে যে লবিং ছাড়া চাকরি হবে, স্যারে বলে দিলে চাকরিটা হবে, এরকম অনেক কিছু আছে। যে এই জিনিসগুলো আমাদেরকে বেরিয়ে থাকতে, বেরিয়ে হলে আসলে আমাদের নিজেদের কনফিডেন্সটা ইমপ্রুভ করতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজে জানবো না, এই জিনিসটা ব্যাপারে নিজে ঘাটাঘাটি করবো না, নিজে এটা ফেস করবো না, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা থেকে বের হতে আমাদের সমস্যা হবে। আমরা আসলে শোনা কথা বেশি কান দিই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নিজে যাচাই বাছাই না করে শোনা কথায় কান দিই, এটা ইউজুয়াল আনসার আর কি আমার। সেক্ষেত্রে যেটা বলবো, আমাদের এনভায়রনমেন্টলি বা আমাদের পারিপার্শ্বিক সাপেক্ষে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় অ্যাপ্লাই করতে হবে, হাঁটতে হবে, তারপর আমরা নিজেকে আসলে যোগ্য করে তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত কনফিডেন্স গ্রো করবে না, ততক্ষণ পর্যন্ত সেটার প্রতি লেগে থাকতে হবে। ভালো কিছু করতে হলেই আসলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া তো আসলে কোনো কিছুই না। আর আমি আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয় বা এই জিনিসটা, এই কথাটা কেন বলছি, সেই জিনিসটা আমি হয়তো তফাৎ করতেছি না, আশেপাশে আমাদের সমস্ত থেকে আমাদেরকে তফাৎ করে নিচ্ছে। আমি যখন একটা জবে যাচ্ছি, এখন বেশিরভাগ জবে এটা করে না, তবে আগে তো এটা করতো। একজন জব ম্যানেজার যিনি হায়ারিং করতো, সে প্রথমে দেখে তোমার সার্টিফিকেট, হ্যাঁ তুমি সার্টিফিকেট দিয়ে বলে যে তুমি তুমি কি, যদি বলে সে ঢাকা বিশ্ববিদ্যালয়, যদি বলে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগে প্রায়োরিটি দিবে। এটা আমাদের একটা মেন্টালিটি, এটা হচ্ছে আমাদের নেচার।
মানে এটা আমাদের ন্যাচারালি মাথায় কাজ করে। এটা সেটা আমিও কাজ করি, আপনিও কাজ, বা অন্যজনের কাজ করি। আমি যখন আমার একটা 4 জন বন্ধুর সাথে কথা বলবো, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অথবা চার্চের অথবা বুয়েটের, তখন আমার মেন্টালি সেট আপ হবে যে বুয়েটেরও বেশি ট্যালেন্ট। এটা মাথায় অটোমেটিক একটা সেট আপ হয়ে যায়, এটা ন্যাচারালি সেট আপ হয়ে যায়। এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের নিজেদেরই পরিবর্তন করতে হবে। মানে আমি চাইবো না যে সমাজটাকে পরিবর্তন করতে হলে তাকে আমাকে মানসিকভাবে পরিবর্তন করতে হবে। আমি যে একদিন পরিবর্তন হলে আরেকজন পরিবর্তন হলে তবেই তো মানে পুরো সমাজটা, তখন আমাদের এই চিন্তাটাকে বেরিয়ে যেতে হবে। আমি মনে করি সেটা হচ্ছে যে মানসিক ভাবে চিন্তাটাকে চেঞ্জ করে প্রোফাইল ইউজ করতে হবে, যে এমন ভাবে যে আমি যে জিনিসটা করতে আগ্রহী সেই জিনিসটা আমি যোগ্য হিসেবে গড়ে উঠবো। আমার দাদা আমাকে একটা কথা বলবে, সেটা হচ্ছে আসলে তুমি যেটা করবা সেটা 100% দিয়ে করবা, এবং তুমি যেটা করবা সেটাতে তুমি সেরা। মানে সেটা তো অন্য কেউ 10 জন মানুষ যখন এখানে থাকবে, সেটা তোমাকে একজন সেখান থেকে আলাদা করতে বের করতে হবে, তখনই তুমি হচ্ছে ওই জায়গায় পারফেক্ট। তুমি 10 জন, তুমি 10 জন এজ ইউজুয়াল হও, তোমাকে এখানে আলাদা করার মতো কিছুদিন না থাকে, তাহলে তোমাকে আলাদা করবে কি? 10 জন যদি একটা ভাইবা দেয়, সেই 10 জনের ভাইবা থেকে তোমাকে যদি এক্সট্রা একটা কিছুও থাকে, তাহলে সেখান থেকে তোমাকে আলাদা করতে হবে। সেই জিনিসগুলো আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা গেইন করতে পারবো না, ততক্ষণ আমরা আমাদের ওই যে বললাম, এখন তো প্রতিযোগিতার একটা, সবকিছুতে প্রতিযোগিতা, সে প্রতিযোগিতা আমরা আসলে ধরে রাখতে পারবো না নিজেকে। যেমন আমি বিসিএস এর জন্য একেবারেই প্রস্তুতি না, কেন আমাদের সমাজে এখন অনেকেই লেখালেখি করে, বিসিএস একটা ট্রেন্ড হয়ে গেছে, পড়াশোনা করাই মানে বিসিএস হওয়া, তাও শিক্ষা ক্যাডার না, তাও হচ্ছে প্রশাসন ক্যাডার। এই যে ট্রেন্ড গুলা মানসিকভাবে আমাদেরকে ডিপলি নিয়ে গেছে, তার কারণেই হচ্ছে তাদের যে সুযোগ সুবিধা, তাদের যে মূল্যায়ন, আমরাই তো তাদেরকে বেশি করি, আমরা সমাজে তো তাদেরকে বেশি করি। যেমন আমার ফেসবুক প্রোফাইল একটা পুলিশের সাথে দেওয়া, সেটা একটা বিসিএস ক্যাডার, তাহলে আমি তো বিসিএস ক্যাডার না, আমি তো তাকে অনেক বেশি মূল্যায়ন করতেছি। সেটা আমি আমার ক্ষেত্রে আমার দোষের কথা বলি, আমার মেন্টালিটির কথা বলি। আমরা তো তাদেরকে সম্মান করতেছি, কেন করতেছি? তাদের ক্ষমতা, সিস্টেমেটিক তাদের ক্ষমতার কারণে, সিস্টেমেটিক তাদের যে পুরো প্রক্রিয়াটার ব্যাপার। যদিও বা মানুষটা এমন না, তবু আমি বলতেছি যে আমরা পারিপার্শ্বিক সবাই তাদেরকে এই সম্মানটা দিই বলে তাদেরকে আমরা এই পজিশনে যাওয়ার জন্য সবাই একটা প্ল্যান তৈরি করি। তবে আমি এখানে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে সৎভাবে চললে, বা আমি যদি সৎভাবে টাকা ইনকাম করতে যাই আমার মতো করে, তাহলে কিন্তু তখনই হচ্ছে প্রত্যেকটা চাকরি করবে। আমি যদি মনে করি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বা বিসিএস ক্যাডার হয়ে এসে গাড়ি বাড়ি মালিক হবে, আমার মনে হয় না সে সম্ভব, পসিবলি সম্ভব আমার বলে মনে হয় না। কারণ যে স্যালারি, তার যে লাইফস্টাইল, সে অনুযায়ী সে যদি স্যালারি দিয়ে চলে, সে কখনোই সম্ভব একটা ফার্স্ট ক্লাস লাইফস্টাইল লিড করা। সেক্ষেত্রে আমাদের ওই যে নৈতিকতা থেকে বিচ্যুত হয়ে আমরা এগুলা অর্জন করি, যেটা আমরা সাধারণত করি দেখি। তো আমরা আসলে সেই পোস্ট গুলাতে যাই, সেখানে যে আসলে আমাদের নৈতিকতা থেকে বিসর্জন দেওয়ার জন্য, সত্যি কথা যেটা বলতে, আমরা যাওয়ার আগেই মনে করি যে এখানে পুলিশে যাওয়া মানে আমাকে নৈতিকতা বিসর্জন দিতে হবে, এবং সেটা যাওয়ার আগেই জানে, জিও জানে সেটা, এবং সবাই জানে। এখানে আসি, এরপর আসি যে কোনো একটা জব করার কারণে আপনি যেটা বললেন যে জবের সাথে তার পড়াশোনার কম্বিনেশন বা লিঙ্ক আপ আছে কিনা। লিঙ্ক আপ থাকলে ভালো, আপনি সেটা মোটিভেশন লিখতে পারলেন, সিভিতে লিখতে পারলেন, লিঙ্ক আপ থাকতে পারো। যদি লিঙ্ক আপ না থাকে তাহলে কিন্তু ভালো না। আপনি তো জব করতেছেন, সেটা আপনার এক্সপিরিয়েন্স, এটা জব করাই মানে হচ্ছে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে, সেটা যেই জব করো। সেটা আমার তো এখন রাস্তা পরিষ্কার করার সেই অভিজ্ঞতা না, তার থেকেও তো একটা জ্ঞান আছে যে কিভাবে কি দিলে রাস্তাটা পরিষ্কার হবে, কিভাবে করলে ধুলিবালি উঠবে না। যিনি সুইপার সে কিন্তু সে জানে ভালো করে কিভাবে পরিষ্কার করতে হয়, সে আবার আমার কাজটা জানবে। তো প্রত্যেকটা কাজের এক্সপিরিয়েন্স আলাদা, তো সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যায়। আমি কাজের যে ভিন্নতা না করতেছি, যেমন আমি অফিস সহকারী পোস্টে চাকরি করতাম, সেক্ষেত্রে আমি কেমিস্ট্রিতে পিএইচডি করবো, এই জিনিসটা মাথায় আনা, এই জন্যই মাথায় আনা যে আমি যখন অফিসে যাই কাজ করি, তখন আমি একজন পিয়ন হিসেবে থাকি, তখন আমি বুয়েটের কেউ না, আমি কেমিস্ট্রির কেউ না। আর আমি যখন কেমিস্ট্রিতে বুয়েটে যাই, আমি যখন ল্যাবে কাজ করি, তখন আমি অফিস সহকারী না, তখন আমি একজন বুয়েটের মাস্টার্স স্টুডেন্ট। আমি পিএইচডি করার আগ্রহ এবং সেই মেন্টালিটি নিয়ে কাজ করি, যে জায়গায় যা কাজ করি সেইখানে সেটাই।
আমি ওটার ভান ধরে আমি এই কাজ, যেমন আমি যদি মনে করি আমি বুয়েটে পড়ি, আমি অফিস সহকারে বসে চাকরি করবো না, ব্যাপারটা আমার ভিতরে তখন কাজ করবে, সেই জিনিসটা আসলে আমার মধ্যে ছিল না। আমি ক্ষমতা হচ্ছে কি যে যেটাতে করি সেই জায়গায় 100% দিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। কম্বিনেশন থাকলে ভালো, কম্বিনেশন না থাকলেও কিন্তু আমাদের তো অর্থনৈতিক কারণে ধরে থাকতে হবে। আর স্যারে এর আগে একটা কোশ্চেন আমি রিপ্লাইটা দিতে পারিনি, সেটা হচ্ছে আমাদের যে অর্থনৈতিক ব্যাপারটা সেটা কিভাবে আসলে ওভারকাম করবে। অর্থনৈতিক ভাবে প্রত্যেকেরই অভাব অনটন আছে, যার কোটি টাকা আছে তার অভাব আছে। হ্যাঁ, যেমন আমার শ্রদ্ধেয় স্যারেরও একটা হয়তো অভাব আছে, অভাব নাই বলা যাবে না। যাদের টাকা বেশি তাদের বেশি টাকার অভাব, যাদের কম টাকা তাদের কম টাকার অভাব। অভাবটা এমনই যে আসলে যার যার মতো করে অভাব। এখানে ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যা কিছু আছে, ওই যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর কথা বললে আর কি, যা কিছু আছে তা নিয়ে ঝামেলা করতে হবে। এখন আমার যা কিছু আছে তা নিয়ে আমাকে যুদ্ধে যেতে হবে, বা আমার যা কিছু আমার কোনো কিছু নাই আমি যাব না, ব্যাপারটা এমন না। হ্যাঁ, অনেকে আমাদের পরিবারের অনেকে বলে না যে আমার টিচার নাই, আমি পড়তে পারতেছি না, আমি জন্য পড়ালেখা করতে হতো। আমার যদি টিচার থাকতো আমি একেবারে অনেক ভালো করে বলতে পারতাম। আমার টিচার দেয় না, বাবা মা আমি জন্য করতে পারি। আসলে এই থিঙ্কিং গুলো আসলে ভুল, এই জিনিসগুলো মাথায় আনা যাবে না। আমি যা আছে তা নিয়ে যদি আমি পারবো, আর না পারলে আমি 10টা টিচার দিয়ে পারবো, যেটা সত্য। সেজন্য নিজের চেষ্টাটা থাকতে হবে। আর অভাবটাকে অভাব মনে করা যাবে না, মাথায় আনা যাবে না যেটা আসলে অভাব, এটা মাথায় আনা যাবে। আর না পাওয়ার কষ্টটা, না পাওয়ার বেদনাটাকে জীবনের মোটিভেশন হিসেবে নিতে হবে, এবং নিজেকে এই যে না পাওয়ার কষ্টটাকে, আসলে না পাওয়ার কষ্ট থাকলে পাওয়ার আনন্দটা থাকে। আমার আজকে পকেটে যদি 5 টাকা না থাকে, আমার একদিন পকেটে যদি 50 টাকা হবে, সেই আনন্দটা তখনই আসবে। সবসময় পকেটে 50 টাকা থাকলে আরেকদিন 50 টাকা পেলে সেই আনন্দটা আসবে না। তো না পাওয়ার কষ্ট থাকা দরকার, প্রত্যেকেরই না পাওয়ার কষ্ট, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে বলবো যে দরিদ্র বা অভাব এই জিনিসটা কখনোই মাথায় রাখা যাবে না, ওভারকাম করে স্ট্রাগল করতে হবে, যে যেভাবে পারে, সেটা টিউশনি করে পারে হোক, একটা ছোট চাকরি করে হোক, বা যে কোনো ভাবে আর কি, কিছু ব্যবসা করে হোক, মোটামুটি এটা কভার করবেন, নিজের লক্ষ্যটা ঠিক রেখে আগাতে। ধন্যবাদ আশুতোষ। অভাব আসলে প্রয়োজন, এগুলো হচ্ছে শক্তি। মানে প্রয়োজন না থাকলে তো আমরা কেউ কিছু করতাম না। আমাদের যদি খেতে না হতো তাহলে কিন্তু আমরা কেউ কিছু করতাম না, অথবা আমাদের যদি কোথাও বেড়াতে যেতে না হতো তাহলে আমরা অনেক কিছু করতাম না। তো এগুলো উঠে যাবে আমার মনের একটা অভাব, যে আমি সেন্ট মার্টিন গেলে একটু আমার ওই অভাবটা ফিল আপ হবে। আবার আমার কিছু টাকা হলে একটা বাড়ি হবে, এটাতে একটা অভাব ফিল হবে। আমার কিছু টাকা হলে আমি একটা কোনো ভালো জায়গায় যেতে পারবো, এটাও এক ধরনের অভাব ফিল করার চেষ্টা করব। অভাব আছে বলেই আসলে মানুষ তার স্বভাবতই পরিশ্রমী হয়। অভাব আছে বলে মানুষ স্বভাবত ইনভেন্টরি টাইপের হয়, ডিসকভার করার চেষ্টা করে। এগুলো সব অভাব। সেখান থেকে আমাদেরকে শক্তি হিসাবে সেটাকে দেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। ফাহিমুল ইসলাম একটা কোয়েশ্চেন করতে চাও? ফাহিমুল ইসলাম, তুমি কোয়েশ্চেনটা করো, আনমিউট করো, কোয়েশ্চেন করো। আসসালামু আলাইকুম স্যার। আমার কোয়েশ্চেন আসলে দুইটা। প্রথমে মুনা স্যারকে ধন্যবাদ স্যার, আপনি এত এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে মানে শুরু করে দেওয়ার জন্য। তো আমার কোয়েশ্চেন প্রথমে দুইটা কোয়েশ্চেন, একটা আশুতোষ নাথের স্যারের কাছে। আমরা জানি যে এটা মানে ইউরোপ, কানাডা বা ইউএসএ তে মানে ইমিগ্রেশনের জন্য যে ব্যাংক সলভেন্সি দেখাতে হয়, মানে সেটা দেশে পেতে 20 থেকে 30 লাখের মতো একটা ব্যাংক সলভেন্সি। আমার কোশ্চেন হচ্ছে কি, যদি আমি স্কলারশিপ পাই, পার্শিয়াল স্কলারশিপ বা ফুল ফান্ড স্কলারশিপ পাই, সলভেন্সির ক্ষেত্রে কোনো ছাড় আছে কিনা? মানে ব্যাংক সলভেন্সি যেটা দেখাতে হয় 20 লাখের উপরে বা সামহাও 30 লাখ, এটা কি কোনো ছাড় আছে কিনা যদি স্কলারশিপ পাই? সেই ক্ষেত্রে স্কলারশিপ পেলে সলভেন্সির ক্ষেত্রে ছাড় আছে কিনা, মানে ব্যাংক সলভেন্সির ক্ষেত্রে কম বা ওরকম? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে গিয়ে, স্যার কন্টিনিউ করবো স্যার? হ্যাঁ হ্যাঁ বলো। আর একটা হচ্ছে কি, যে আমরা মানে যে ইমিগ্রেশনের জন্য যে দেশগুলোকে সেরা মনে করি আর কি, যেমন ধরুন অনেকে কানাডা, জার্মানি বা অস্ট্রেলিয়া, তো আমাদের যে মানে স্পেসিফিক সাবজেক্ট মেইন সায়েন্স, এই ক্ষেত্রে আমাদের মানে আমরা যখন কান্ট্রি সর্ট আউট করবো, মানে কোন দেশগুলোকে প্রাধান্য দিব? মানে ধরেন তো দেশ তো অনেক, মানে এদিকে যদি ওয়েস্টে ধরি ইউএসএ, কানাডা, ইউরোপ, পূর্বে ধরলে চায়না, কোরিয়া, জাপান, অনেক। তো আপনি যদি দেশগুলা মানে প্রাধান্য দিয়ে, মানে এই দেশগুলোর প্রফেসর বা এই দেশগুলোর এই মানে কোনো আপনি যদি একটা মানে শর্ট আউট করে দিতে পারেন যে মানে এই দেশগুলা ভালো হবে এই এই মুহূর্তে সবকিছু বিবেচনায়, পারিপার্শ্বিক বিবেচনায়, বা এটাই আপনার কাছে কোয়েশ্চেন, এমন কোন সাজেশন আছে কিনা? আমি একটু এটা করি। প্রথম কোয়েশ্চেন আনসার হলো সলভেন্সি
মানে কি যে হ্যাঁ। আমি ওখানে লেখাপড়া করব, আমার খরচটা কোত্থেকে আসবে, আমি কিভাবে এটা চালাবো? হ্যাঁ সেটাই। তো আমাকে যদি আমার মামা যদি ওখানে ফোন করে বলে যে ওর টোটাল খরচ আমি দিব, সলভেন্সি হয়ে গেল। Yeah. তো মামা এটা দেওয়ার ক্ষেত্রে হয়তো তোমার কাগজপত্র দিবে। তুমি যখন ফুল স্কলারশিপ মানে হচ্ছে এভরিথিং উইল বি কাভার্ড। সো এভরিথিং উইল বি কাভার্ড, বাট নো ওয়ান উইল আস্ক ইউ why didn't you submit any other additional financial paper, because you are already declared that all of your financial support is would be coming from this source. ঠিক আছে? সুতরাং এই জন্য এটা হলো প্রথম। দ্বিতীয় যে কোয়েশ্চেনটা করেছো, এটাও আসলে আশুতোষ এই কোয়েশ্চেন আনসার আগে দিয়েছে। তোমার নিজস্ব একটা বিষয় আছে, তোমার নিজের একটা ব্যাপার আছে, এই খোঁজ খবর গুলো তোমাকে আমি বলে দেওয়া, আমি আমার পছন্দেরটা বলবো, ওর পছন্দেরটা বলবে, কিন্তু তুমি তোমার পছন্দটা খুঁজে বের করা। দেখো আমার ফ্রেন্ডরা যারা আছে, আমার ফ্রেন্ডেরা শুধু মেরিন সায়েন্স থেকে পাস করা আমার 8জন ফ্রেন্ড এখন পৃথিবীর বিভিন্ন দেশে আছে, শুধু মেরিন সায়েন্স থেকে আমাদের একই ব্যাচ থেকে পাস করা 8জন, কিন্তু আমরা 8 দেশে আছি, 8 দেশে আমরা হ্যাপি। ফিনল্যান্ডে যে আছে সে বলছে দোস্ত ওয়াও দিস ইজ এ ভেরি নাইস এনভায়রনমেন্ট, এভরিথিং ইজ ভেরি কাম এন্ড কোয়াইট, তোমার কি বলে সোশ্যাল সিকিউরিটি এন্ড এভরিথিং ইজ ভেরি ভেরি মানে কমফোর্টেবল, ভেরি ফ্রেন্ডলি। যে আবার অস্ট্রেলিয়াতে আছে আমার বন্ধু মনির, সে বলতেছে দোস্ত এর চেয়ে ভালো কোনো কান্ট্রি হয় না। মানে হচ্ছে প্রত্যেকে শেষে অবস্থায় অ্যাডাপ্ট হয়ে গেছে। তুমি যদি গবেষণার কথাটা বলো, তাহলে গবেষণাটাও তুমি কিসের উপরে গবেষণা করবা, সেই গবেষণার উপরে বিশ্বে কোন দেশটা এখন সবচেয়ে বেশি আগানো আছে, কোন বিশ্ববিদ্যালয়ে এখন সবচেয়ে ভালো গবেষণা হচ্ছে, এই কাজগুলা এই দায়িত্বগুলো নিতে পারাই তোমার যোগ্যতা, নিতে পারাই তোমার মোটিভেশন, এগুলা বের করতে পারাই তোমার আসলে এক ধাপ এগিয়ে যাওয়া, এগুলা করতে পারাই হচ্ছে আসলে যেটা বলছিল তুমি আসলে বিদেশে আছো। ঠিক বাংলাদেশের মতো চিন্তা না করে তুমি ঠিক বিদেশি গ্লোবাল সিটিজেনের মতো চিন্তা করতে পারছো, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আমি জানি না আশুতোষের এর মধ্যে এই বিষয়ে আর কোনো কিছু বলার থাকলে আশুতোষ যোগ করতে পারো, আমাদের হাতে মাত্র 10 মিনিট সময় আছে, আমরা এর মধ্যে শেষ করব। আশুতোষ। হ্যাঁ, আমি যেটা বলবো ব্যাংক সলভেন্সির ক্ষেত্রে সেটা হচ্ছে যদি স্যার যেটা অবশ্যই ক্লিয়ার করে, যদি ফুল ফান্ড পেয়ে যায় তাহলে সলভেন্সির কোনো কথাই আসে না এখানে। স্কলারশিপ ডকুমেন্ট দিলে হচ্ছে, আমি নিজে ফিনল্যান্ডের এমবাসি ফেস করেছি, কারণ আমি এখানে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি ইউএসএ কনফার্ম হওয়ার আগে আমি ফিনল্যান্ডে ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ডে মাস্টার্স এডমিশন হয় আমার। তো ইস্টার্ন ফিনল্যান্ডে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করি এই বছরের জানুয়ারিতে। আমি ইন্ডিয়া যাই দিল্লিতে, ফিনল্যান্ডের এমবাসি বাংলাদেশে নেই, শুধু টুরিস্টের আছে কিন্তু স্টুডেন্ট ভিসার জন্য। তো সেখানে আমি যেটা চেক করছি সেটা হচ্ছে দেখছিলাম, বা সেইটা নিয়ে আমার অভিজ্ঞতা আছে, অনেক ঘাটাঘাটি সেই গ্রুপে আমি ছিলাম, ফেসবুক গ্রুপে। তো সেখানে হচ্ছে যদি আপনি ফুল ফান্ড পেয়ে যান উইথ অ্যাকোমোডেশন, তাহলে আপনার সলভেন্সির কোনো কথাই আসে না, এখানে দেখতেও চাইবে না, নট রিকোয়ার্ড। যদি আপনার ফুল ফান্ড না থাকে, যেমন যদি শুধু টিউশন ফি আছে, শুধু টিউশন ফি থাকলে এবার থাকা খাওয়ার জন্য সেই 800 মান্থলি 600 ইউরো বা 800 ইউরো বা 300 400 ইউরো, সিটি অনুযায়ী সেই ইউরো আপনাকে দেখাতে হবে, কয় বছরের কোর্স সেই অনুযায়ী কে আপনাকে দিচ্ছে এই টাকাগুলো। আর যদি আপনার 80% স্কলারশিপ থাকে তাহলে 20% ফি এবং অ্যাকোমোডেশন, এগুলো এক্সট্রা ব্লা ব্লা, এগুলো তো আপনারা বুঝতেছেন। আর ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে যেটা বলেন, এটা হচ্ছে সাবজেক্ট বাই সাবজেক্ট ভেরি করে, যে কোন সাবজেক্টে কোন ইউনিভার্সিটি গুলো ভালো। যেমন আমি যদি বলি আমার কেমিস্ট্রিতে আমার মনে হয় আমেরিকা থেকে জাপানে অনেক বেশি কাজ হয়, সত্যিকার। ওরা এত পরিশ্রমী, এত রিসার্চ করে, জাপান, চীনের পেপারগুলো এসইএসএ পাবলিকেশন হয়, জাপানের পেপারগুলো এসইএসএ পাবলিকেশন হয়, মানে আমার মনে হয় আমেরিকান ইউনিভার্সিটির অতগুলো এসইএসএ পাবলিকেশন হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা ক্যান ভেরি করে, মানে আসলে কোন সাবজেক্ট কোন এরিয়া সেটা নিতে হচ্ছে আপনার পড়াশোনা, আপনার এক্সপেরিয়েন্স থেকে বুঝে যাবে, সেটা অন্যজনে সাজেস্ট করতে পারবে আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, আমার একটু অ্যাড করবো, মানে ওই যে জার্মানির ক্ষেত্রে ব্লক অ্যাকাউন্টে প্রায় 10 লাখ টাকা জমা দিতে হয়। আমার কাছে স্কলারশিপ পাইলেও কি সেই ব্লক অ্যাকাউন্টে 10 লাখ টাকা জমা দিতে হবে? না, সহজ কথা, এক কথা হচ্ছে কি, আপনি ফান্ড পেলে কেন টাকা জমা দিবেন? আমি বুঝাইতে পারি নাই, আমি বারবার বলছি যে এই কোয়েশ্চেন গুলা কারো থেকে জানতে চাওয়াটা আসলে খুব বেশি ম্যাচিউরড লেভেল না। আমি বারবার বলছি, মানে ফুল ফান্ড মানে হচ্ছে এভরিথিং উইল বি কাভার্ড, দ্যাটস ইট। আমি 43টা দেশ ঘুরেছি, তোমরা তো অনেকেই জানো, আমি জীবনে কোনোদিন কোনো ফান্ড জমা দিই নাই। তবে হ্যাঁ, ওই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার একটা জমা দিতে হয়, যে আমার যে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কোনো দরকার হলে যেন আমার ব্যাংক অ্যাকাউন্টে যোগাযোগ করা যাবে। অনেকগুলো এম্বাসিতে ব্যাংক অ্যাকাউন্ট, আমার ব্যাংক অ্যাকাউন্টে কোনো ব্যাংক অ্যাকাউন্টে অনেক সময় জমা দিয়েছি 5,000 টাকা ছিল। ইভেন ইউএস এম্বাসিতে আমি যখন আমার ব্যাংক সলভেন্সি মানে অ্যাকাউন্ট জমা দিই, তখন আমার সম্ভবত 75,000 টাকা ছিল। ঠিক আছে, এটা একটা নিয়ম থাকে অনেক সময়, কিন্তু সলভেন্সি মানে হচ্ছে গ্রান্টেড, ফিনান্সিয়াল তোমার ইয়েটা গ্রান্টেড। আমাদের আরেকজন ছাত্রী ফোন করেছে,
খুব প্রশংসা করেছে তোমার, যে এত সুন্দরভাবে নিজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তার প্রশ্নের আনসারটাও সে আসলে পেয়ে যাওয়ার কথা। তবে আমি একটু অ্যাড করি যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রফেসরকে মেল করবা, সেই প্রফেসরকে তুমি ফার্দার কেন মেল করবা যতক্ষণ পর্যন্ত তোমার মেলটা রেসপন্স না হয়। হ্যাঁ, 1 বছর হয়ে গেছে বা 6 মাস হয়ে গেছে বা 2 মাস হয়ে গেছে, অ্যাটলিস্ট তোমার মেলের কোনো জবাব পাও নাই, তুমি যদি ধারণা করে থাকো যে সে তোমার মেলটা দেখে নাই, পায় নাই, কোনো কারণে তার মেল অ্যাড্রেস ভুল হয়েছে অথবা এই মেল সে ইউজ করে না, সেক্ষেত্রে তুমি একটা কোয়েরি মেল করতে পারো যে স্যার আমি এত তারিখে আপনাকে একটা মেল করেছিলাম, আমি আসলে সরি, আমি আপনার কোনো রেসপন্স না পেয়ে আপনি আদৌ আমার মেলটা পেয়েছেন কিনা এটা জানার জন্য আপনাকে আবার একটু মেল করছি, আমি এই জিনিস জানতে চাই। দ্যাটস ইট। আর একটা বিশ্ববিদ্যালয়ে একটা জায়গায় তুমি মেল তো বারবার করার দরকার নাই, তোমাকে সে বলেছে যে নতুন নতুন বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন প্রফেসর নতুন নতুন আইডিতে মেল করার জন্য। তো ওইটা তুমি করতে পারো। তো তোমার কোয়েশ্চেনটা যদি আমি বুঝে থাকি তাহলে এটাই সম্ভবত তোমার ছিল, যে তুমি বলেছো যে আপনার গল্পগুলো সাজেশন গুলো শোনার পর আমি নিজে কতটা পিছিয়েছি সেটা আমরা অনুধাবন করতে পারছি। বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য মেইল করার বিষয়ে যেহেতু আমার এক্সপিরিয়েন্স নাই তেমন, তাই একটু জানাচ্ছিল প্রতিদিন মেইল করা উচিত বলেছিলেন, যতক্ষণ মেইলের রিপ্লাই পাচ্ছি না একই ইউনিভার্সিটিতে একই মেইলটা রিপিটেড সেন্ড করা যাবে কিনা আমি মনে হয় আমি আনসারটা দিতে পেরেছি যে তুমি দিবা। হ্যাঁ, তুমি রিপিটেড বলতে সেটা তুমি বলেও দিবা যে ইট ইজ রিপিটেড, কারণ তুমি যদি এরকম মেল করতেই থাকো তাহলে তো তোমারটা জাঙ্ক মেল হিসেবে সে এমনি ফেলে রাখবে আর তুমি প্রথমেই ডিসকোয়ালিফাইড হয়ে যাবা অ্যাজ এ ডিস্টার্বিং অ্যানিমেল হিসেবে। ঠিক আছে? তো আমি স্যার এখানে মেল করার ক্ষেত্রে আমি দুই একটা ইনফরমেশন শেয়ার করতে চাচ্ছি। মেল করার ক্ষেত্রে মেলের একটা ছবি অবশ্যই দিবেন, কারণ একটা ছবি দেওয়া মানে একটা আইডেন্টিফিকেশন। অনেকে মেল আছে ছবি নাই, শুধু নামের, এগুলো ফেক মেল ওরা হিসেবে অনেক পায়, হাজার মেল পায়। মানে আমার মেলটা এমন ভাবে হতে হবে যারা প্রফেশন না ভাবে এটা ফেক মেল, সেজন্য নামের নিচে পারলে নিজের কোনো লিঙ্ক, যেমন ফেসবুক লিঙ্ক, যেমন যদি রিচার্জ কোনো লিঙ্ক থাকে, যদি কোনো গ্রুপে অ্যাড থাকেন সেই গ্রুপের লিঙ্ক, যদি আপনারা স্যারদের গ্রুপে থাকেন স্যারের অবশ্যই একটা গ্রুপ লিঙ্ক আছে, সেই গ্রুপের লিঙ্ক যেখানে আপনার নাম ঠিকানা আছে, মানে এই জিনিসগুলো মানে আপনি যে একটা অথেন্টিক একটা ছাত্র সেই জিনিসগুলো শেয়ার করা খুব একটা এখানে ইম্পর্টেন্ট বিষয়। কারণ এখন মেলের অবস্থা হচ্ছে হাজার হাজার জাঙ্ক মেল আসবে, স্প্যাম মেল আসবে। তো একটা প্রফেসর আপনার মেলটা তখনই পড়বে যখন মনে হবে, যখনই সেই পুরো লাইনটা পড়বে যখন মনে হবে যে মেলটা এই ছাত্রটা অথেন্টিক একজন মানুষ। সেই জন্য একটা প্রোফাইল পিকচার ইউজ করা, নামের নিচে কোনো কিছু লিঙ্ক দেওয়া, যে জিনিসগুলো লিঙ্ক থেকে ভিজিট করে বুঝতে পারে যে না এটা অথেন্টিক, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো স্যার। অথবা লিঙ্কডনের অনেকে মেম্বার আছো, তোমরা লিঙ্কডনের লিঙ্কটা দিতে পারো, ফেসবুকে দিতে পারো, অথবা তোমার কোনো প্রফেশনাল গ্রুপে অথবা কোনো সোশ্যাল গ্রুপে তুমি আছো। অর্থাৎ this is just to prove that this is the right person you are mailing, মানে তুমি মেইলটা করছো, not anyone is faking you, এই জিনিসটা কনফার্ম করার জন্য কোনো না কোনো একটা ক্লু দিতে পারলে that is nice. আর ফাইন, তোমার হ্যান্ড রেজ করো যদি কোয়েশ্চেন আর না থাকে। আর কারো যদি কোয়েশ্চেন না থাকে, আমাদের সময় কিন্তু শেষ। আড্ডা মারতে, আমি এই ধরনের আড্ডা মারতে খুবই পছন্দ করি। গত 3 দিন আগে আমরা একটা রিসার্চ কমিউনিটি, একেবারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, জয়েন্ট সেক্রেটারি লেভেল, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, কিছু এরকম নেভির অফিসার, আমরা কিন্তু 5 ঘন্টা, মানে আমাদের প্রোগ্রামটা ছিল কিন্তু করবো 1 ঘন্টা, কিন্তু আলোচনাটা এমন পর্যায়ে চলে গেছে যে আমরা 5 ঘন্টা আলোচনা করেছি, তারপরে কেউ ছেড়ে যেতে চাচ্ছিল না। রাতে তখন 1টা বেজে গেছিল, মানে বিকাল থেকে শুরু করেছিলাম, তো কেউ যেতে চাচ্ছি না কেন, মানে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে একজন কোয়েশ্চেন করেছে সেন্ট মার্টিন তো আসলে প্রবাল দ্বীপ না। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ সারা বছর আমরা শুনে আসতাম এটা মানে প্রবাল দ্বীপ, কেন প্রবাল দ্বীপ না? এবার উনি ওনার যুক্তি তর্ক, এবার আরেকজনের পেপার সেখানে দেখাচ্ছে, আরেকজনের একটা গবেষণা দেখাচ্ছে, ওইটা নিয়ে 1 ঘন্টা চলে গেছে। আরেকজন হঠাৎ করে বলে উঠলো যে নাফরিবাদ তো আসলে নদী না, এটা নিয়ে এবার শুরু হলো। অর্থাৎ এইসব আলোচনাগুলো থেকে আসলে শেখার অনেক কিছু আছে। তো কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আর ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমি ব্যক্তিগতভাবে এবং ওশেনোগ্রাফি বিভাগের পক্ষ থেকে আশুতোষকে ধন্যবাদ জানাচ্ছি। তার উত্তর সফলতা কামনা করছি। বিশেষ করে এই করোনা মহামারীতে তার ফ্যামিলি নিয়ে সে আমেরিকায় যাচ্ছে, সেখানে সে সুস্থভাবে যেন পৌঁছায়, সুন্দরভাবে যেন তার কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারে, তার টার্গেট মতো সে যেন আরো বড় যেটা হতে চাচ্ছে সেখানে যেন সে পৌঁছাতে পারে নির্দ্বিধায়, এবং বাংলাদেশের মান এবং আমাদের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে। লাল পতাকা এবং আমাদের যে সবুজ পতাকা দুটোর কম্বিনেশনে আমরা যে একটা
পৃথিবীর অন্যতম একটা জাতি যারা এই মানিকছড়ি থেকে অক্সফোর্ডে যেতে পারি, মানিকছড়ি থেকে কি বলে হার্ভার্ডে যেতে পারি, এই সত্যটা প্রমাণ করার শক্তি সামর্থ্য পুরাটাই আশুতোষ অর্জন করেছে, সেটা সে বাস্তবায়ন করবে এই প্রত্যাশা করছি। যে কোনো প্রয়োজনে আশুতোষের সাথে যোগাযোগ করতে চাইলে আমি আছি, অথবা আশুতোষকে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। তবে বারবার বলছি, ইউর কোয়েশ্চেন মাস্ট বি ম্যাচিউরড। তোমার কোয়েশ্চেনটা হতে হবে আশুতোষ আনসার দেওয়ার মতো। এরকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই যোগাযোগ করবা। আর আমি আমার ছাত্রছাত্রীদেরকে বলবো, দেখো আশুতোষ এখানে 2 ঘন্টার বেশি সময় দিয়েছে, আমি 2 ঘন্টার বেশি সময় আমার ফ্যামিলিকে বাদ দিয়ে তোমাদেরকে দিয়েছি শুধু তোমাদেরকে মোটিভেট করার জন্য। তোমরা যেখানে আমি পোস্টটা দিয়েছিলাম সেখানে 125 জন স্টুডেন্ট ছিল, সেখান থেকে 32 জন জয়েন করেছো, বাকিরা শোনার জন্যই সময় করতে পারো নাই। মানে এই যে আমাদের মেন্টালিটি, একজন তোমাকে বলবে কোনো কারণ ছাড়া, কোনো বেনিফিট ছাড়া, নিঃস্বার্থভাবে সময় দিয়ে, আরেকজন অধ্যাপক তোমাকে সময় দিচ্ছে এই কাজটাকে বাস্তবায়ন করার জন্য, যাদের জন্য তাদের আবার সময় নাই এটা শোনার। অথচ এখন প্যান্ডামিক, সবাই অত বেশি ব্যস্ত না। তাই এই জন্য বলছি যে আমাদের এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসতে পারলে বাকি বিষয়গুলো অনেক সহজ, অনেক নির্মল এবং অনেক আশাব্যঞ্জক এবং অনেক আনন্দঘন। আসলে আমি যেরকম বলি যে আশুতোষকে, যে যেমন আমি পৃথিবীর সবচেয়ে ব্রিলিয়ান্ট ফ্রেন্ড পেয়েছি ইসরায়েল থেকে, এটা আমি বলতে পারি না। আমার ইসরায়েলি ফ্রেন্ডরা যে কত ভালো, কত ব্রিলিয়ান্ট, কত কোঅপারেটিভ, এবং মানে কি বলবো বুঝতে পারি না। শ্রীলঙ্কান ফ্রেন্ডদেরকে পেয়েছি, অসাধারণ তারা, ঠিক আছে। সাউথ কোরিয়ান, মানে এরা জীবন দিয়ে ফেলে একটা ফ্রেন্ড। আমি এখনো যদি বিশ্বাস করবো, আমি এখনো যদি কোনো কারণে বুঝে যে আমি একটা বিপদে আছি, আমার সাউথ কোরিয়ান ফ্রেন্ড ওখান থেকে আমার জন্য $10,000 পাঠাই দেয়। মানে ও মনে করে যে ও আমাকে বিশ্বাস করে, ওর রিয়েলি মনে করে যে ওর এখন বিপদ, ওকে এটা দিতে হবে। মানে এই যে মানুষকে এক্সপ্লোর করার যে মেন্টালিটি, এটা কিন্তু আমাদেরকে অর্জন করতে হবে, নিজেকে এক্সপ্লোর করার মেন্টালিটি অর্জন করতে হবে। তোমরা সবাই একটা মোটিভেশন, আমার কাছে কালকে রাত্রে 2 জনের মোটিভেশন লেটার পাঠাইছো, যারা যে 2 জন এখানে আছো, এবং 3টা পেয়েছি আমি কালকেই। আমি বলেছি আমার কাছে এখনো 180টার উপরে মোটিভেশন লেটার এবং রিকমেন্ডেশন লেটার পড়ে আছে, মানে যাদেরকে দিয়েছি। এখানে 4-5টা আছে অসাধারণ। আমি বারবার বলছি, এগুলা কারো কোনো তুমি ফ্রেমওয়ার্ক ফলো করার দরকার নাই। নিজের মতো করে নিজের মানে মোটিভেশনটা লিখো, তুমি কেন এটা করতে চাও, এটা করার জন্য তোমার কি প্রিপারেশন আছে, এটা করলে তুমি কি পাবা বলে আশা করতেছো। যে 3টা জিনিস তুমি এখানে ফুটাই তোলো, যে তুমি এটা করতে কেন চাচ্ছ, এটা করার জন্য কি প্রিপারেশন তোমার আছে, এটা করতে পারলে তুমি কি করতে পারবা। এই 3টা জিনিস তোমার মোটিভেশন। এই মোটিভেশন গুলো যদি তুমি ঠিকমতো তোমার লেটারে তুলে ধরতে পারো, ওই সাবজেক্ট রিলেভেন্ট, তোমার মোটিভেশনটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড হবে। সর্বশেষ জাস্ট একেবারে সংক্ষেপে আশুতোষ শেষ করার জন্য বলবো, আর কোন স্টুডেন্ট যদি থ্যাঙ্কস গিভিং দিতে চাও, প্লিজ রেজ ইউর হ্যান্ড। ধন্যবাদ স্যার। আমাকে আসলে স্যার ধন্যবাদ আমাকে এত করে সুন্দরভাবে পরিচয় করিয়ে যাওয়ার জন্য। আর আমি এমন একটা পরিবেশে এতগুলো কথা বলতে পারবো, সেটা আমার জন্য অনেক লাকি ছিল। আমার জন্য সেটা সৌভাগ্য যে স্যার আপনার সাথে কথা বলতে পেরেছি। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে, যে 2 ঘন্টা এতক্ষণ এত লং টাইম আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে সবসময় মনে হয় 30 জনের মতো ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবসময় বলবো যে আসলে আমাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, আরো সবসময় পাশের মানুষটাকে উপকার করার চেষ্টা করবো, ক্ষতি না করে পাশের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবো, নৈতিক শিক্ষায় শিক্ষিত হবো। সবকিছুতে আমরা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস থেকে নৈতিকভাবে চলবো, এটাই সবার কাছে কামনা। হ্যাঁ সত্যি তুমি একটু কানেক্ট হও, অনুষ্ঠানটা শেষ করে দাও, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আশুতোষ ভাইয়াকে ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমাদের জন্য। আর আপনার মূল্যবান সাজেশন গুলো আমরা মনে রাখবো এবং অ্যাপ্লাই করব আমাদের এক্সপেরিয়েন্স ফিল্ডে। মুন্না স্যারকেও ধন্যবাদ যে আমাদের জন্য এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, যে কিভাবে কি কি করলে আমরা সামনে আরো একটু এগিয়ে যেতে পারবো।
ধন্যবাদ। যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকেও শুভকামনা। অনেক ধন্যবাদ শক্তি এবং আশুতোষ সহ সবাইকে যারা আমাদের সাথে ছিল। আর তোমাদের জন্য একটা নোটিশ, সেটা হলো যে তোমরা যদি কেউ হয়তো পেয়ে থাকো যে আরজে কিবরিয়া একজন লোকের সাথে পরিচয় করে দিয়েছে, ডক্টর আনোয়ার হোসেন। আমি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আমি ওনাকে তোমাদের জন্য আনার চেষ্টা করবো ওশানোগ্রাফি ডিপার্টমেন্টের জন্য। এই লোকটা বাংলাদেশের যশোর শিক্ষা বোর্ড থেকে আর্টস থেকে পাশ করেছে, কিন্তু উনি এখন স্ট্যাটিস্টিকের বস বাংলাদেশে। উনি ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে লেখাপড়া করেছে, অস্ট্রেলিয়ায়, আমেরিকায়, ইউরোপের অন্তত 20টা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছে এবং বর্তমানে উনি বাংলাদেশে আছে। আমি চেষ্টা করবো ওনাকে নিয়ে আসার জন্য, যে আমাদের ওশানোগ্রাফি বিভাগের ছেলেরা এই স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্সে কি করতে পারে, এই বিষয় নিয়ে আমরা ওনার সাথে আড্ডা মারবো যদি উনি সম্মতি দান করেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতেছি। আর আশুতোষ, তুমি ভালো থাকবা, সুস্থ থাকবা, যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবা। আর তুমি গিয়ে যেন তোমার ওখানে বাজার সাজার করতে না হয়। আমি অলরেডি আমার এক বন্ধু যে বোস্টনে তার একটা বিশাল ডিপার্টমেন্টাল স্টোর আছে, মোহাম্মদ সেলিম, তাকে বলে দিয়েছি যে আশুতোষ যে তারিখে যাবে আমি জানতে পারলে তার ঠিকানা দিয়ে দিব, তার বাসায় যেন সমস্ত প্রথম কয়েকদিনের কি বলে বাজার চলে যায়। তো সে তোমার অপেক্ষায় আছে। ধন্যবাদ তোমাদের সবাইকে। সারা দিন এবং সারা বছর এবং পুরো জীবনটা আমরা যেন সুখে শান্তিতে থাকতে সমাজের জন্য কিছু করতে পারি, এই চেষ্টাটা করবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালাম।